আজ দুপুরে ডক্টরের প্রেসক্রাইব নিয়ে হসপিটাল থেকে রিলিজ পাওয়ার পরই উনি আমায় নিয়ে বাড়ি ফিরে আসেন। আমার হাতে পায়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করে দেওয়া। ব্যান্ডেজবিহীন জায়গাগুলোতে ক্ষত দাগ স্পষ্ট। আমি ক্রেচে এর ভর দিয়ে দাঁড়িয়ে আছি দরজার সামনে। মা আমার এরূপ অবস্থা দেখে নিজেকে সামাল দিতে না পেরে আমার সামনেই কাঁদতে শুরু করে দেন। আমার এই অবস্থা তার হাজারি দেখে নিজেকে আরো বেশি অসহায় লাগে। মা এসে আমার মুখে হাত বুলিয়ে করুণ কাঁদতে কাঁদতে বলেন, কি করে হলো রে মা এমন তোর সাথে? এত বড় দুর্ঘটনার শিকার হতে হলো তোকে। শরীরে কোনো অংশই তোর খালি দেখছি না। এত আঘাত পেয়েছিস, আমি যে সহ্য করতে পারছি না তোকে এই অবস্থা দেখে। কাল সারাদিন কেমন মনটা আনচান করছিল। ডাকছিল, থেকে থেকে খালি মনে হচ্ছিল যে কিছু একটা হয়তো খারাপ হবে। আর আজ দেখে আমি কল্পনাও ভাবিনি যে তোকে আমায় এই অবস্থায় দেখতে হবে। বাড়ি থেকে বের হবি তাই একটু সাবধানে চলাফেরা করবি না মা? জানিস তো আজকাল রাস্তাঘাট ভালো না। একটু দেখে শুনে চলবি তো। আর চিন্তা, কাল শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল যে পরে আর হাসপাতালেও তোকে দেখতে যেতে পারিনি। বাবু যেতে দেয়নি। আর এখন তোকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখতে হচ্ছে আমায়। তোর কি কষ্ট হচ্ছে না? মায়ের কথার প্রেক্ষিতে আমি এক শান্তমূলক হাসি হাসলাম। না, হচ্ছে না। এতক্ষণ যা একটু খারাপ লাগছিল তোমায় দেখে, আর এখন সেই খারাপ লাগাটা কাজ করছে না। চিন্তা করো না, ডাক্তার ব্যথার ওষুধ দিয়েছে, সেটা খেয়ে এখন আর তেমন যন্ত্রণা হচ্ছে না কোথাও। ডাক্তারের প্রেসক্রাইব অনুযায়ী নিয়মিত এই কয়দিন রুটিন মাফিক চলাফেরা করলে কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তখন তোমায় আর আমায় এভাবে দেখতে হবে না। আর খারাপও লাগবে না মা। আমার কথা কিছুটা আশ্বাস্ত হলেন। চোখে ভরা জল নিয়ে আমার মাথায় ক্ষতে ব্যান্ডেজের ওপর আলতো করে এক স্নানময় চুমো এঁকে দিলেন। আমার দ্রুত সেরে ওঠার পেছনে যদি কোনো কারণ থাকে তাহলে এটি হবে তার মহৈষ। এর চেয়েও বড় চিকিৎসা আর পৃথিবীতে কী বা হতে পারে? আমাদের এতক্ষণের আবেগপূর্ণ মুহূর্ত দেখে তিনি হয়তো কিছুক্ষণের জন্য মধ্যে থেকে হারিয়ে গিয়েছিলেন। অতঃপর স্বাবলম্বিত ফিরতেই তিনি মাকে তাড়া দিয়ে বললেন, মা, পারমিতাকে আর কতক্ষণ এইভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবে? ওর এখন রেস্টের প্রয়োজন। আর ডক্টর এই কয়েকদিন ওকে ফুল রেস্ট বেড থাকার কথা বলেছে। এমনকি খাবারটাও যেন ওর ঘরে গিয়েই দিয়ে আসা হয়। তাই এখন ওকে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে দিও না, নইলে পায়ে প্রেসার পড়বে। এখন ওকে ঘরে নিয়ে গিয়ে বেডে শুইয়ে দাও। টাইম মতো ওর মেডিসিনও নিতে হবে। ওনার কথা মা সজ্ঞানে ফেরার মতো আমায় নিয়ে তাড়াহুড়া করা শুরু করে দেন। দেখেছো, আমি নিজের আবেগ সামাল দিতে পারি না। আর মেয়েটার এত বড় সমস্যা হয়ে গেছে, আমি ওকে ঘরে নিয়ে যাব তা না করে এখানেই দাঁড় করিয়ে রেখে দিয়েছি। পারো আয় তাড়াতাড়ি, তোকে এখনই বেডে গিয়ে শুতে হবে। আর বেশি দেরি করা চলবে না। মায়ের হঠাৎ হঠাৎ এমন ছেলে মানুষই দেখে আমি হাসবো না কাঁদবো ভেবে পাই না। তবে মাঝে মধ্যে ভালোই লাগে। আমাকে নিয়ে ভাবার জন্য একজন হলেও তো এই পৃথিবীতে আছে, যে আমাকে মন থেকে ভালোবাসে, আমার গুরুত্ব বোঝে। তবে আজ প্রথমবার ওনার মুখে নিজের জন্য কিছুটা দায়িত্বশীলতা দেখে আমি হতবাক হই। উৎকণ্ঠিত হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে থাকি। একইভাবে কিছু একটা অন্যরকম লাগছে ওনার মাঝে। আমি আন্দাজ করেও মন থেকে মানতে পারছি না। নিজের ভাবনাগুলো মনে এনে পরক্ষণে নিজেরই যেন ভুল প্রমাণিত হয়ে যায় এমন চিন্তা আর দ্বিতীয়বার করতে ইচ্ছে করে না। মা আমায় নিয়ে ঘরে প্রবেশ করতে ধরেন। তবে বয়সের কারণে শরীরের শক্তি কিছুটা অবক্ষয় হয়েছে দেখে তিনি আমায় পুরোপুরি সামলাতে পারেন না। তাই মাকে সাহায্যে হাত বাড়িয়ে উনি পুরোটা শক্তি প্রয়োগ করে আমার ঘরে নিয়ে আসতেন। আমার রুমে নিয়ে আসার পর ঘরের সবকিছু আমার জন্য সহনীয় পর্যায়ে পর্যায়ে করে দিয়ে তিনি আমার ঘর থেকে বেরিয়ে যান। পায়েল অফিস থেকে বিকেল করে ফেরে। ওনার আসল সম্পদ তো এসে গিয়েছে। এখন আমার দিকে খেয়াল দেওয়ার মতো হয়তো ওনার আর কোনো সময় হবে না। আজ বেশি কিছুদিন ধরেই আমি পুরোপুরি বেড রেস্টে আছি। ঘরের বাইরে পর্যন্ত পা ফেলিনি।
আমার সব দেখাশোনা বলতে গেলে মাই সবটা করেছে। আমার খাওয়া দাওয়া, ঔষধ খাওয়ানো, কাপড় পাল্টানো থেকে শুরু করে এক প্রকার সব। তবে উনি যে একেবারে কিছু করেননি এমন না। কিছু কিছু ক্ষেত্রে উনি নিজে এসেও আমার খোঁজ নিয়ে গিয়েছেন। ঔষধ ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা তার দেখভালটাও ভালোই করেছেন। ঠিক ডক্টর যেভাবে ওনাকে দেখিয়ে দিয়েছিলেন সেইভাবেই। আমার মাঝে মধ্যে হাঁটা চলার ক্ষেত্রেও তিনি কিছুটা নজরদারি করেছেন। হয়তো যখন পায়েল তার সংস্পর্শে থাকা তখনই। পায়েলের সামনে তো যেচে পড়ে তিনি আমার খোঁজ নিতে আসবে না, নেওয়ারও কথা নয়। এতে ওদের স্বামী স্ত্রীর মাঝেই ঝামেলা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে আমি একেবারে শিওর হতে পারছি না যে তিনি কি সত্যি পায়েলকে ফাঁকি দিয়ে আমার খোঁজ নিতে আসেন, নাকি পায়েল জানে দেখে শুনে কিছু বলে না। তবে এই কয়দিনে আমার অসুস্থতায় যে পায়েল একটিবারও ও আমার ঘরে চৌকাঠে মারায়নি তা ঘরের দেওয়ালগুলো খুব ভালো করেই জেনে গেছে। আজ কিছু একটা কারণে নিজের ভেতরে খুব অস্বস্তিতা অনুভব হচ্ছে। ঠিক মতো বিছানায় শুয়ে থাকতে পারছি না। হাত পা খালি পিস পিস করতেছে। হয়তো ডক্টরের কথা মতো এই কয়দিন ধরে গায়ের পানি লাগাইনি বলেই এমন হচ্ছে আমার সাথে। রোজ রোজ গোসল করার অভ্যাস, আর সেইখানে যদি একটানা 15 দিন শরীরে পানি লাগানো থেকে দূরে থাকি তাহলে তো এমনই করবে। ক্রেচেট এর ভর দিয়ে কিছুটা এখন হাঁটতে পারি, তবুও খুব বেশি দূর অবধি না। এই ঘরে এক মাথায় হতে আর এক মাথায় একটু পর্যন্ত। তবুও বারবার ব্যান্ডেজ হারিয়ে ফেলি সন্দেহ করেছে। বেশ কয়দিন থেকে আকাশ ভালো না, থেকে থেকে বৃষ্টি হয়ে আবার উধাও। আবহাওয়া কখন ভালো কখন খারাপ তা বলা মুশকিল। উনি আর পায়েল হয়তো এখনো অফিসে আছে। ওরা তো অফিস থেকে একসাথে ফিরে রাত করে। তবুও কোনো কোনো দিন হয়তো আগে পরে আসা হয়। তবে কারণ ছাড়া ওদের কখনো আলাদা ফিরতে দেখিনি। মা হয়তো নিজের ঘরে এখন একটু রেস্ট নিচ্ছে, নয়তো ঘুমাচ্ছে। ওনাকে ডেকে বিরক্ত করতে ইচ্ছে করছে না। তাহলে আমি এখন কি করব? নিজে থেকে এই অস্বস্তি দূর করতে গায়ে এখন পানি ঢালবো? এটা কি উচিত হবে? ব্যান্ডেজ তো এখনো চেঞ্জ করা হয়নি। তাহলে কিছু বুঝতে পারছি না। এভাবে থাকতেও আর ভালো লাগছে না। অসম্ভব অস্বস্তি লাগছে সারা শরীরে। থেকে থেকে শুধু পিস করছে। নিজেকে অসহ্যকর এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে নিজেই ক্রেচের ভর দিয়ে বাথরুম অবধি পৌঁছালাম। গায়ে পানি দেওয়ার জন্য নিজেকে কিছুটা হালকা করলাম। আপাতত অনাবৃত অংশগুলোতেই ঠিকঠাক মতো পানি পৌঁছাক, এরপরে বাকিটা দেখা যাবে। পানির কল ছেড়ে দিতেই আমার শরীরে বৃষ্টি ফোঁটার মতো ঝর্ণার পানির ছিটে ফোঁটা গায়ে লাগতে শুরু করে। অনেক দিন পর এভাবে সরাসরি পানির সংস্পর্শে এসে নিজের স্বস্তিটা উপলব্ধি করলাম। পানি আরেকটুকু কাছাকাছি এসে গভীরভাবে এর স্পর্শ অনুভব করতে যাব, ঠিক সেই মুহূর্তে নিজের ঢাল সামলাতে না পেরে বাথরুমের মেঝের সাথে পা পিছলে সেখানে হাঁটু বাজ করে পড়ে যায়। আ আমার পড়াটার শব্দ একটু জোরে যায়। মা শুনেছে কি? হয়তো শুনেনি। তিনি তো ঘুমাচ্ছে। জেগে থাকলে আমার পড়ে যাওয়ার শব্দ শুনে হয়তো এখুনি ছুটে আসতেন। আসলে ওনার কাছে সাহায্য নিতে পারতাম। আহ! পায়েরও ভীষণ ব্যথা করেছে। দাঁড়াতে পারছি না। এক্ষুনি এখান থেকে বের হতে না পারলে আজ সারারাত হয়তো এখানে এভাবেই পড়ে থাকতে হবে। যদি না মা নিজ থেকে আমার খোঁজ নিতে আসেন। নিজের মনে দুশ্চিন্তায় কাহিল এদিকে হঠাৎ করেই বাথরুমের দরজা খুলে যাওয়ার শব্দেই আমি চোখ তুলে সেই দিকে তাকাই। সামনে ব্যক্তিকে দেখে আমি হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকি। আমার মস্তিষ্কে সম্পূর্ণ ফাঁকা হয়ে গিয়েছে। চোখে যেন বিস্ফোরণ দেখছি। উনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আর আমি বাথরুমে এই অবস্থায় পড়ে আছি। নিজের প্রতি খেয়াল আসতেই যথাসাধ্য চেষ্টা করি নিজের সর্বাঙ্গ ঢেকে নিতে। আমায় তাড়াহুড়া করার উল্টোপাল্টা করে তিনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। আমার ভীষণ অস্বস্তি লাগছে ওনার সামনে এভাবে থাকতে। ইস, কি লজ্জার ব্যাপার! উনি এই অসময়ে এখানে কি করছেন? ওনার তো এখন আসার কথা নয়। এই সময় আজ হঠাৎ ওনার আসতে হলো কেন? এর আগে তো কোনোদিন এত তাড়াতাড়ি ফেরেনি, তবে আজ কেন? আর আজকেই আমার এই অবস্থা ওনার সামনে পড়তে হবে, ছি!
যদিও আমি সম্পূর্ণভাবে অনাবৃত নয়, যথেষ্ট শালীন আমি গোসলের ক্ষেত্রে। তবে এভাবে কখনো ওনার সামনে উপস্থিত হইনি আজ পর্যন্ত। আর আজকে আমার আটসাট হয়ে নিজেকে গুছিয়ে নিয়ে ওনার সামনে পর্দা টানার বিষয়ে হয়তো ওনাকে যতটা অবাক করেছে তার চেয়েও বেশি অবাক হচ্ছে বোধহয় এই ভেবে যে আমি হঠাৎ এই অবস্থায় এখানে কি করছি? তুমি এভাবে এখানে পড়ে আছো কেন? আমি লজ্জায় ভরে ওনার দিকে মুখ তুলে তাকাতে পারি না। মুখ ফুটে ওনাকে প্রশ্নের কোনো উত্তর যে দেব তা দেওয়ারও সাহস হয় না আমার। একভাবে নিজের দৃষ্টি মেঝের উপর নিবদ্ধ রেখে নিজেকে গুটিয়ে রাখি। কি হলো? আনসার করছো না কেন? এখানে কি করছো? শরীর ভেজালো কি করে তোমার? ওনার প্রশ্নে একেবারে আমি আগের মতোই চুপ করে থাকি। কথা বলার মতো কোনো ভাষা আমার আসছে না এই মুহূর্তে। থেকে থেকে শুধু মনে হচ্ছে গোসলে ঢুকলাম তো ঢুকলাম, সিটকানি কেন দিলাম না? তাহলে এতটাও বিব্রতকর পরিস্থিতিতে আজ আমায় পড়তে হতো না। অবশ্য নিজের সুবিধা কথা মনে করেই তখন সিটকানি দেওয়ার প্রয়োজন মনে করিনি। এখন এই সুবিধা হাড়ে হাড়ে টের পাচ্ছি। দেখো, তুমি যদি কিছু না বলো আমি ডিরেক্ট তোমাকে তোমাকে এখান থেকে তুলে বিছানায় গিয়ে বসিয়ে দেব। আমায় কিছু বলেও তখন আটকাতে পারবা না। ওনার ধমকে সুরে বলা কথাটা কানে নিতেই আমি শাস্তি সংকুচিত নজরে ওনার দিকেই তাকায়। গলা কাঁপতে শুরু করে, তবুও কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টায় বলে উঠি, আসলে আমি ভীষণ অস্বস্তি বোধ হচ্ছিল আজকে। টানা 15 দিন ধরে গায়ে পানি ঢালেনি, তাই আজকে একটু নিজেকে ফ্রেশ করার জন্য বাথরুমে ঢুকেছিলাম। আর তখনই পা পিছলে পড়ে যায় ওয়াট। তিনি যথেষ্ট শক খাওয়ার মতো কথাটি বলে ওঠে, কি বলে ফ্রেশ হতে? তুমি জানো ডক্টর তোমাকে পানি থেকে দূরে থাকতে বলেছে যতদিন না ড্যামেজ ঠিক হবে। তোমার ক্ষতও এখনো পুরোপুরি শুকায়নি আর তুমি ফ্রেশ হতে চলে এসেছো গেইট। এখন কি করবা? এখানে এভাবে পড়ে থাকবা সারা রাত? ওনার ধমকে খেয়েও আমি মাথা নাড়াতে অসম্মতি জানাই। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে হাত বাড়িয়ে দেন। আমি সেদিকে তাকিয়ে তার মুখের দিকে চেয়ে থাকি। কি হলো? হাত দাও তোমার। উঠবা না নাকি এখানেই পড়ে থাকবা এভাবে সারা জীবন? আমি হাত বাড়িয়ে দিতে গেলেও সাথে সাথে সরিয়ে নেয়। এই মুহূর্তে নতুন করে ওনার সামনে কোনো রকম লজ্জাকর পরিস্থিতিতে পড়তে চাই না। তিনি বিরক্ত হন, কি হলো আবার? আপনি যান, আমি এখনো চেঞ্জ করিনি। কিছুক্ষণ পরে আসুন। মানে মানে আমি আগে নিজেকে তৈরি করব, তারপর আপনার হেল্প নেব। ততক্ষণে একটুর জন্য দরজা আটকায় বাইরে অপেক্ষা করুন। আমি ডাকলে তারপর আসবেন। তুমি ঠিকঠাক মতো দাঁড়াতে পারছো না আর আমায় বলছো বাইরে অপেক্ষা করতে? তুমি নিজে নিজে চেঞ্জ করতে পারবা? আর আমার সামনে এতটা ইরিটেট ফিল করার কি আছে? ওনার শেষ কথাটা না চাইতেও কেমন যেন গায়ে এসে লাগলো। আমি আর বাকি সব হজম করে নিলেও এটা কেন জানি মানতে পারলাম না। আপনার সামনে ইরিটেট না হওয়ার মতো তো এমন কিছু আমাদের মাঝে হয়নি। আমি নিজের লজ্জা স- সর্বাপেক্ষায় গুরুত্ব দিয়ে থাকি, তাই প্লিজ আপনি নতুন কিছু না বলে বাইরে অপেক্ষা করুন। আমার হয়ে গেলে নিজে থেকে আপনাকে ডেকে নিব। আমার জবাবে এবার আর তিনি কোনো প্রতি উত্তর করতে পারলেন না। অগত্যা আমার কথা মেনে নিয়ে বাইরে অপেক্ষা করলেন। তিনি নিজের ভেজা কাপড় পাল্টে ওনার কাছে বিছানায় অবধি পৌঁছানোর জন্য সাহায্য নেই। তিনি আমাকে বিছানায় বসিয়ে রেখে আমার ব্যান্ডেজগুলো ভালোভাবে দেখতে থাকেন। ওগুলো ভিজে গদগদে হয়ে গিয়েছে। ভেজা ব্যান্ডেজের ওপর জামা পরার কাপড়ের অংশ ভিজে গিয়েছে। উনি সেই দিকে ভ্রুক্ষেপ করে আমায় বলেন, তোমার ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে। এভাবে থাকা যাবে না, নইলে পরে ঠান্ডা লেগে অসুখ বাড়বে। ভেতরে ইনফেকশনও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি দেখলাম সত্যি ভিজে শেষ। এভাবে বেশিক্ষণ রাখাও ঠিক হবে না। আমি চিন্তিত ভঙ্গিতে বললাম, কিন্তু আমি তো ব্যান্ডেজ চেঞ্জ করতে পারি না। মাও নেই এখানে। এখন উনি ছাড়া এই মুহূর্তে ব্যান্ডেজ চেঞ্জ করা সম্ভব না। উনি আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো আমার কথাগুলো বারবার প্রত্যাখ্যান করেছেন। ওনার চোখের দৃষ্টি হয়তো আমি বেশি অবুঝের মতোই কথা বলেছি। আমি কি সিরিয়াসলি মনে হয় যে
মা ছাড়া এখানে তোমার ব্যান্ডেজ কুরিয়ার করার মতো কেউ নেই। সিরিয়াসলি, আমি ওনার কথা অর্থাৎ সম্পূর্ণ বুঝলাম না। মানে মা ছাড়া আর কে আছে? পারলে উনিই পারবেন। আমার অবুঝের মতো কথা তিনি কিছুটা ঠোঁট বেঁকে হেসে ফেললেন। হয়তো জীবনের প্রথমবার দেখলাম যে আমি কিছু বললাম আর উনি হাসছেন। লাইক, তোমাকে আমার সত্যি এখন খুব বোকা মনে হচ্ছে। মা আজ পর্যন্ত এসবে কোনো দিনও হাত লাগায়নি। উনি জানেন না যে কিভাবে ব্যান্ডেজ চেঞ্জ করতে হয়। আর তুমি বারবার মায়ের কথা বলছো। ওনার কথার ভাবভঙ্গি সত্যি আমার মাথায় ঢোকে না। হ্যাঁ, বুঝলাম না কি বলতে চাইছেন আপনি। মা না পারলে এখন আমার ব্যান্ডেজ চেঞ্জ হবে কিভাবে? আমি নিজ থেকে তো পারবো না। আমি পরপর প্রশ্নে তিনি ঠোঁট চেপে কিছু ভাবলেন। অতঃপর হতাশা হতাশাগ্রস্ত শ্বাসে ফেলে অযথাচিতভাবেই আমার পায়ের ব্যান্ডেজ খুলতে শুরু করেন। এ কি করছেন আপনি? আমি সম্পূর্ণ আটকানোর সাথে তাকে বলে উঠি। তিনি ঠোঁটে আঙুল রেখে বলেন, জাস্ট শাট আপ। যা করছে চুপচাপ দেখতে থাকো। কোনো নয়েজ করো না। তোমার কি মনে এখনো আমি বাদে আর কি আছে যে তোমার ব্যান্ডেজ পুরিয়া করতে পারবে? দেখে মনে হয় এই বাড়িতে তেমন কেউ আছে। সো কিপ কোয়াইট। আমাকে কাজ করতে আমার কাজ করতে দাও, নয়তো মা জেগে গেলে তোমাকে এই অবস্থায় দেখলে ভালোভাবে নিবেদ না। আমি প্রশ্নসূচক দৃষ্টি তার দিকে চেয়ে আছি। এতটাও পরিবর্তন ওনার হলো কবে? পায়েল আছে জেনেও তিনি কিভাবে এতটা সাহস পাচ্ছেন নিজে থেকে আমার কাজে এসে হাত লাগানোর? পায়েলের কথা মনে পড়তেই ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পায়েল কোথায়? ও কি ও দেখছে না কেন? আর আপনি হঠাৎ করে আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? উনি আমার ব্যান্ডেজের কাপড় পরিবর্তন করতে করতে জানান, পায়েল অফিসে ওয়ার্ক এখনো ফিনিশ হয়নি, তাই ওর ফিরতে একটু লেট হবে। আর আমার এদিকে একটা কাজ ছিল বলে দ্রুত ফিরতে হয়েছে। আমি চুপ করে ওনার এক এক করে অতি যত্নে সহকারে আমার ব্যান্ডেজ চেঞ্জ করা দেখছি। পায়ের ক্ষতগুলো হালকা শুকিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি। আরো বেশি কিছুদিন যাবে মনে হয়। উনি নিজের কাজটুকু করা এক পর্যায়ে জানান, ডক্টর 15 দিনের মধ্যে একবার তোমার ব্যান্ডেজ চেঞ্জ করার কথা বলেছিল। আমার এতদিন খেয়াল ছিল না। আজকে আনফরচুনেটলি মনে পড়ায় অফিসে আর বেশিক্ষণ থাকতে পারেনি। উনি পায়ের ব্যান্ডেজ চেঞ্জ করে মাথার ব্যান্ডেজের দিকে হাত বাড়ান। আলতো করে সেটা পেঁচানো সাদা কাপড়ে পাটি খুলতে শুরু করেন। আচ্ছা, আমি যদি আপনাকে ছেড়ে এই ফ্যামিলি ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, তাহলে কি আপনি কোনোদিন খুঁজবেন আমায়? আমার কথা কি কখনো মনে আসবে না আপনার? নিজের মনের ভাবনাগুলোতে ওনাকে নিয়ে এত ব্যাকুল যে নিজের মনে মনে বলা কথাগুলো যে সরাসরি ওনার সামনেই মুখ ফুটে বলে ফেলেছি, তা বুঝে উঠতেই পারেনি। উনি আমার এমন অদ্ভুত কথার কৌতূহলী দৃষ্টিতে আমার চোখের দিকে তাকান। আমার ছলো চোখ দিয়ে তার দিকে চেয়ে আছেন। আমাদের চোখাচোখি হয়। তিনি আমার দৃষ্টি দৃষ্টি স্থির করে বলেন, তোমার আজ হঠাৎ এমন কেন মনে হলো যে তুমি আমাদের ছেড়ে কোথাও চলে যাবে? আমাদের ছেড়ে যাওয়ার মতো তোমার আর কোনো জায়গা চেনা আছে শুনি? তোমাকে আলাদা করে মনে পড়ার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট তুমি আমাদের ছেড়ে কোথাও যাচ্ছ না। তাই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো একদম। আমি যদি এবার সত্যি সত্যি মরে যাই, উনি সাথে সাথে আমার ঠোঁটে তার আঙুল বসিয়ে দেন। হুশ, আর কোনো কথা বলবে না। ইদানিং তুমি একটু বেশি কথা বলো। যা ইচ্ছে বলে গেলে হয়ে গেলে, তাই না? এত আননেসেসারি টপিকে তুমি কিভাবে এত বকবক করতে পারো? নেক্সট টাইম আর আমার সামনে এমন কোনো কথা বলবে না, আন্ডারস্ট্যান্ড? আমি ওনার চোখের দিকেই শুধু চেয়ে আছি। ওনার দৃষ্টিও আমার ওপরেই নিবদ্ধ। বাইরে হয়তো এতক্ষণে খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। থেকে থেকে মেঘ ডাকছে। এর মাঝে কারেন্টও চলে যায় ঠিক সে সময়ে। তবু আমাদের দৃষ্টি কোথাও হেরফের হয় না। দুটি চোখ যেন এখনোই একে অপরের দিকে চেয়ে আছে ঠিক আগের মতোই, অপলক হয়ে।
ওনাকে হয়তো নিজের এতটা কাছে কোনোদিনও অনুভব করিনি। ওনার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে ওপর আছড়ে পড়েছে। আমি ওনার দিকে চেয়েই নিজের এক আলাদা দুনিয়ায় হারিয়ে যাই। নিজের মনের ভাবনা চিন্তা নানানভাবে গোল পাকাতে শুরু করে। ঘর অন্ধকার জেনেও আমাদের মাঝে হয়তো এর কোনো রেশ পাচ্ছে না। তিনি বদ্ধ চাহনিতে আমার থেকে দিকে চেয়েই আছেন। তার থেকে রেখা যেন আমার খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা দেখায় এত ব্যস্ত যে বাহিরের জগতে আর কিছুই এই মুহূর্তে আমাদের মস্তিষ্কে প্রবেশ করছে না। জানালা দিয়ে প্রকৃতির চমপথ আলোয় এই ঘরে প্রবেশ করেছে। আমাদের দুজনকে একে অন্যের সামনে বিশেষভাবে উপস্থাপন করার জন্য এই এস্কিসেক আলোয় ঝলকানি যথেষ্ট। ধুম ধুমান আকাশের প্রবল বিদ্যুৎ চমকানিতে আমার কল্পনা দুনিয়ায় মুহূর্তেই ভেঙে যায়। হঠাৎ বাজ পড়ার এই ভয়ঙ্কর আওয়াজে আমি তৎক্ষণাৎ ভীত সন্তুষ্ট হয়ে ওনার উপর ঝাঁপিয়ে পড়ি। নিজেকে কিছুতে এই আকম্মিত ঘটনার হাত থেকে আটকাতে পারি না। আমার ভয়ে বিনিদ্র হয়ে যাওয়ার হৃদয় সেখানে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। আমি তাকে নিজে সবটুকু শক্তি দিয়ে আঁকড়ে ধরি। আমার হৃৎস্পন্দন অস্বাভাবিক হয়ে কাঁপতে থাকে। এর এত তীব্র ধুকপুকানি আওয়াজ হয়তো বিদ্যুৎ ঝলকানির আওয়াজের থেকেও অনেক জোরে জোরে আমাদের কানে বাজতে থাকে। ওনার কানেও হয়তো এর আওয়াজ পৌঁছে গেছে এতক্ষণে। উনি শঙ্কিত না হয়ে আমার পিঠে হাত দিয়ে আমায় শান্ত করার চেষ্টা করে। ওনার উৎকণ্ঠাগ্রস্ত হৃদয় যেন তখনও সবটা মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। আমি ওনার হাতে কাঁপুনি অনুভব করি, সাথে নিজের গলার শুকনো ঢোক গিলতেও যেন ওনার কিছুটা আবেগ পোহাতে হয়। তার বেশ বুঝতে পারছি এখন হয়তো চারপাশ আগের থেকেও কিছুটা শান্ত হয়ে গিয়েছে। তবে একটা জিনিস এখনো অশান্ত, আমাদের হৃদয়। আমার হৃদয় স্পন্দনে আওয়াজে সাথে হয়তো এবার ওনারটাও এসে যুক্ত হয়ে গিয়েছে। মনের অনুভূতিগুলো এলোমেলো ভাবছে, ছোটাছুটি করছে, কিছুতেই গুছিয়ে রাখতে পারছি না। ওনার ক্ষেত্রেও হয়তো ঠিক এমন হচ্ছে। তাই এই অন্ধকারের গুমট পরিবেশের মাঝে অশান্ত দুটো হৃদয়ের ধ্বনি অস্থিতিশীল হলেও ভয়ঙ্কর মনে হচ্ছে। সেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পর এখন বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তখন আকম্পায় আমাদের কিছুটা সময় কাছাকাছি আসার পরে কারেন্ট আবার চলে আসে। আমরা স্বাভাবিকভাবে নিজেদের গুছিয়ে নেই। উনি পরে আর আমার দিকে সরাসরি তাকাননি। ব্যান্ডেজ করে দিয়েই এক প্রকার তাড়াহুড়া করে ঘর থেকে বেরিয়ে যায়। বৃষ্টি কিছুটা হালকা হয়ে আসলে তিনি রাতের খাবার ও ঔষধ নিচ থেকে আমায় এগিয়ে দেন। মায়ের শরীর আজ বিকেল থেকে ক্লান্ত, তাই এই বর্ষার দিনে তিনি আর ঘর থেকে বের হয়নি। রাতে খাবার খেয়েছেন কিনা কি জানে। রাত বাড়ছে, সন্ধ্যের পর থেকে আকাশে কোনো ঠিক ঠিকানা নেই। এই একবার মেঘ গুমগুমিয়ে তুমুল ঝড় তুলে বৃষ্টি হচ্ছে, তো কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে। এই যেমন তখনই বৃষ্টিপাত হালকা হলো, আকাশে হয়তো খানিকটা সচ্ছল হয়ে গিয়েছে। এখন মেঘ ডেকে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কারেন্টের ঠিক নেই, এই আছে তো এই উধাও। এমন আবহাওয়ার কারণে তৃষার পরিমাণ অনেকখানি বেড়ে গেছে। থেকে থেকে খালি পানির পিপাসা পায়। আমি হাত বাড়িয়ে বেড সাইড এর ওপর থেকে পানির জগ হাতে নিলাম। জগে পানি নেই। এখন কি করব? পিপাসা তো প্রচুর পেয়েছে। কে এখন নিয়ে আসবে আমার জন্য পানি? মা ঘুমাচ্ছে। আর ওনাকে তো এখন ডাকতে পারবো না। পায়েল এসে গিয়েছে এতক্ষণে। ব্যাপারটাও ভালোভাবে নেবে না। উপায় না পেয়ে নিজে থেকে দাঁড়িয়ে গেলাম পানি আনতে। ক্রেসে ভর দিয়ে কিছুটা বারান্দার দিকে এগিয়ে গেলাম। ডাইনিং রুমে গিয়ে জগে করে পানি ভরতে যাব। তখনই ঝড় বৃষ্টির এক প্রচণ্ড কারেন্ট আবার চলে যায়। অন্ধকারে আমি একা কি করব বুঝতে পারছি না। কিছুটা দেওয়াল ঘেঁষে সামনে এগোতে চেষ্টা করলাম। চারদিক অন্ধকার হলেও ওনাদের রুমের দরজা ফাঁকা দিয়ে এখনো কিছু আলো রাশি বয়ে বাইরে ভেসে আসছে। আমি সেই দিকে লক্ষ্য রেখে সামনে পা বাড়াই। তারা এখনো অবধি জেগে আছেন। অবশ্য থাকতেই পারে। স্বামী স্ত্রীর মাঝে তো কখনো সময় অসময় হয় না। যখন ঘুমানোর ইচ্ছে করবে ঘুমিয়ে যাবে। তবে আমার এই মুহূর্তে তাদের বিরক্ত করার ইচ্ছে মোটেও নেই। কিন্তু উপায় নেই। ওদের অসুবিধা হলেও এই মুহূর্তে ঘরে পৌঁছানোর জন্য আমাদের কাছ থেকে আলোর সাহায্য নিতে হবে। আমি দরজার কাছাকাছি পৌঁছাতেই তাদের ঘর থেকে
কিছু চেঁচামেচির শব্দ কানে ভেসে উঠল। হয়তো পায়েল বড় গলা করে কিছু বলেছে। আমি ঠিকঠাক কিছু শুনতে পাই না। নিজের সামনের দরজা আরো নিকটবর্তী হতে কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ আমার কানে ভেসে আসে। তুমি এতটাই ইরেসপন্সিবিলিটি কি করে হতে পারো আদনাত? তোমার মাঝে কি কোনো সেলস নেই? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, এখন দেখছি তুমি আমায় ঠকাচ্ছ। কি চলে তোমার আর পারমিতার মাঝে? হ্যাঁ, তুমি কি মনে করেছো আমি কিছু খেয়াল করি না? বেশ কিছুদিন ধরে যে তুমি যেচে পড়ে পারমিতাকে ট্রিট করতে যাও, সেটা কি আমার চোখে পড়ে না? সেই দিন হসপিটালে রুগীর সাপ সাপোর্টিভ একজনের দরকার ছিল বলে আজ আর ফ্যামিলি মেম্বার আমি তোমাকে সেই দিন হসপিটালে থাকার পারমিশন দিয়েছিলাম। কিন্তু এখন এখন কি করছো তুমি? বলা নেই কওয়া নেই হুটহাট পারমিতার কাছে চলে যাওয়া, ওর এক্সট্রা খেয়াল রাখা, মেডিসিন দেওয়া, এগুলো কি? এর জন্য কি মা নেই বাড়িতে? তোমাকে সবটা সামলাতে হবে। আর আজকে তো তুমি তোমার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছো আদনাত। এসব নিয়ে আজকে কোনো ঝামেলা বাঁধতে চাই না আমি। ভেবেছিলাম 2 দিন পরে তোমার সাথে খোলামেলা কথা বলবো, তবে আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এভাবে চিট করবে। অফিস থেকে আজ তাড়াতাড়ি ফেরার কথা বলেছিলে, তোমার নাকি জরুরি কাজ আছে, আর বাড়ি ফিরে তুমি পারমিতার সাথে ছি? এসব তোমার ইম্পর্টেন্ট কাজ, এই জন্যই আমায় তখন অফিসে একা রেখে এসেছিলে তুমি, যেন তোমাদের পার্সোনাল মোমেন্টে বাধা দিতে পারি না পারি। আকাশ খারাপ হওয়ার সব স্টাফদের সাথে আমিও দ্রুত কাজ সেরে বাড়ি ফিরি। আজ যদি রাইট টাইম না না পৌঁছাতাম, তাহলে হয়তো 2 মাস পরে শুনতে হতো পারমিতা প্রেগনেন্ট, আর তুমি ওর বাচ্চার কেয়ারিং ফাদার। এতটাই নিচ তুমি কি করে হতে পারো আদনাত? আমাকে একটা কথা, সত্যি কথা বলো তো, সেই দিন হসপিটালে তোমরা আদৌ আলাদা ছিলে নাকি সেই দিন নিজেদের সব দূরত্ব চুপিয়ে নিয়েছো কোনটা? আনসার মি আদনান। পায়েলের এমন বিস্ফোরিত কথা আমি নিজের আশ্চর্য হয়ে থমকে যাই। আমার নিজের কাছে ওর ওসব প্রশ্নের কোনো জবাব নেই, সেখানে উনি তার সামনে উপস্থিত থেকে এর কি উত্তর দেবে? আমি আতঙ্কিত ভঙ্গিতে সেখানে একভাবে দাঁড়িয়ে থাকি, নড়বার সামর্থ্য হয় না। একটু পর বাদে ওনার কণ্ঠস্বর শুনতে পায়। এসব কি যাতা বলছো পায়েল? তুমি আদৌ সজ্ঞান আছো? আমাদের মাঝে এসব কেন হতে যাবে? আর তুমি কার সাথে কি মেলাচ্ছ? আমার আর পারমিতার মাঝে ন্যাচারাল বোল্ডিং ছাড়া এক্সট্রা কোনো সম্পর্ক নয়। সেখানে তুমি আমাদের মাঝে এমন কিছু হওয়ার কথা ভাবলেও বা কি করে? ন্যাচারাল বোল্ডিং? হ্যাঁ হ্যাঁ, কোন ন্যাচারাল বোল্ডিং এর বিষয়ে বলছো তুমি? হ্যাঁ, কি বুঝাতে চাচ্ছ? তুমি আমাকে যেসব ভুল ভাল বুঝ দিবা সেটা বিলিভ করবো নাকি? যা নিজের চোখের সামনে দেখছি সেটা? তুমি আর পারমিতা একে অপরে তখন ওইভাবে জড়িয়ে কি করেছিলে? কি চাইছিলে তখন তোমাদের মাঝে? কিসের কৈফত দেব এখনো আদনাত? আনসার মি। পায়েল চিৎকার দিয়ে কথাটা বলে ওঠে। চিৎকার করছো কেন? মা পাশের রুমে আছে, তোমার এত চেঁচামেচির আওয়াজ শুনতে পেলে এক্ষুনি চলে আসবে। অলমোস্ট আজকেই রেনিং ডে, নয়তো তোমার এই চিৎকারের আওয়াজ আজ পুরো মহল্লা এখানে এসে হাজির হতো। পায়েল ব্যঙ্গ আত্মসুরে হেসে বললে, ওয়াও আদনাত, ওয়াও, গ্রেট। এখন তোমার কাছে আমার থেকে বেশি আমার চেঁচামেচিটাই ইম্পর্টেন্ট টকিপ হয়ে গেল। তাও এই কারণে যে মা জেগে উঠবে, পুরো মহল্লা জেগে উঠুক, আই ডোন্ট কেয়ার, বাট অ্যান্সার মি রাইট নাও, হোয়াট ফাং গোয়িং অন বিটুইন ইউ অ্যান্ড পারমিতা? উনি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। লিসেন পায়েল, কেয়ারফুলি প্লিজ, ট্রাস্ট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। লোক, আমার আর পারমিতার মাঝে তেমন কিছুই হয়নি। আমি জাস্ট তখন ওর ব্যান্ডেজ করতে গিয়েছিলাম, বিকজ একটা ডক্টর এটা ডক্টর করতে বলেছিল। সেই সময় আকাশ খারাপ করায় কারেন্ট চলে গিয়েছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিল বলে, সে কারণে পারমিতা আমাকে ভয়ে চেপে ধরেছে। দেন টু কমফোর্ট হার, আমি ওর পিঠে হাত রেখেছিলাম, দ্যাটস ইট। আমার আর কিচ্ছু হয়নি আমাদের মাঝে, বিলিভ মি। এরপর তো আমি রুমেই চলে এসেছি, তুমি দেখেছো আমায়। এরপরেও ঘরে আর যেতে ইটস আর
হিউম্যান নেচার। আমি ওর প্রতি এ পর্যন্ত শুধু মানবতা দেখিয়েছি। একজন অসুস্থ রোগীর ক্ষেত্রে যা সবসময় দেখানো উচিত সেটাই। না উইথ এনি আদার ইন্টেনশনস। ও আমার কাছে শুধু একটা দায়িত্ব। এরপরে কিছুই না। পায়েল হেয়ালি কণ্ঠে বলল, রিয়েলি? এত তাড়াতাড়ি তোমার মাঝে এতটা মানবতাবোধ কবে থেকে উধাও হলো আদনান? আগে তো পারমিতাকে কখনো ঘুরেই দেখতে না। ও কি খেলো না খেলো, কি করলো না করলো, তোমার কোনো মাথা ব্যথাই ছিল না। এখন দেখছি ইউ আর টোটালি চেঞ্জ। এখন কথায় কথায় তোমার মুখে পারমিতার জন্য দায়িত্ববোধ চেপে ওঠে। নিজেকে খুব ভালো পার্সন বানানোর শখ জাগে। এর আগে এসব কই ছিল আদনাত? তখন কেন তোমার এই মানসিকতা পারমিতাকে দেখাওনি? কেন দিনের পর দিন ওর সাথে মিসবিহেভ করেছো বলো? উনি কিছুক্ষণের জন্য থেমে যান। কোনো কিছু খুব ভেবে চিনতে তার উপরে উত্তর, হ্যাঁ, আমি প্রথম দিকে ওর সাথে মিসবিহেভ করেছি, মানছি। ওকে একদম সহ্য করিনি, কখনো এক্সট্রা কেয়ার দেখায়নি। মেন্টালি ওকে অনেক প্রেশার দিয়েছি। কোনোদিনও ওর সাথে ভালো ব্যবহার কথা বলিনি, সব স্বীকার করেছি। কিন্তু এমনটা আমি ওর সাথে করেছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য। আমি চাইনি আমাদের মাঝে ও কখনো থার্ড পার্সন হিসেবে প্রবলেম ক্রিয়েট করুক। আমি শুরু থেকেই ধরে নিয়েছি যে পারমিতা হয়তো আমাদের দুজনকার সম্পর্ক কোনো দিন মেনে নিবে না, আমাদের এক হতে দেবে না, ফ্যামিলি ড্রামা করে আমাদের সেপারেট করে দেবে। বাট আই ওয়াট রং। সে এমন কিছুই করেনি। উল্টো আমাদের এক হতে সবচেয়ে বেশি যদি কেউ হেল্প করে সেটা পারমিতাই। ও নিজ থেকে মাকে রাজি করিয়েছে আমাদের বিয়ের ব্যাপারে। ডোন্ট নো হাউ, বাট ও করেছে। অ্যান্ড অনলি ফর দিস রিজিল রিজন আমি পারমিতার প্রতি কৃতজ্ঞ আমাদের জন্য। আর এই কারণেই মূলত ওর প্রতি সিনপ্যাথি থেকে আমি ওকে এতটাই হেল্প করছি। ও একটু কেয়ার করতেছি। ও নিজে থেকে তো আমাদের মাঝে কখনো প্রবলেম ক্রিয়েট করতে আসেনি। তাই এইটুকু মন মানসিকতা আর ওর জন্য ভেতর থেকে আসছে মানসিকতা দিয়ে তো মানুষ রাস্তা কুকুরের সাথেও ভালো আচরণ করে। সেখানে তো কেউ কখনো এটা বলতে আসে না যে ওদের মাঝে কোনো অবৈধ সম্পর্ক আছে। তাহলে তুমি আমাদের নিয়ে এত টেন্স হচ্ছ কেন? ওনার সম্পূর্ণ কথাটা কর্ণগোচর পৌঁছেতে মাত্র অবিশ্বাস আর অপমানে তীব্রতা যেন আমার মস্তিষ্কে ফেটে যাওয়ার উপক্রম হয়। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। তাহলে আমি যে অবস্থাটুকু নতুন করে ওনার উপর রাখতে চাইছিলাম তা পুনরায় আমার কাছেই বিষাক্ত তীরের ন্যায় ছুটে আসলো। আমার মূল্য এতটাই হীন ওনার কাছে? তাহলে তুমি বলতে চাইছো তোমার মাঝে ওর জন্য শুধু এক সিনফাটি কাজ করে, এর বাইরে কিছুই না? তাহলে একজন আশ্রিতার প্রতিও তো তুমি চাইলে সেই সমান সমান সিনপ্যাথি দেখাতে পারো। ধরো পারমিতা এই বাড়িতে শুধুমাত্র একজন আশ্রিতা, এই বাড়ির অন্য কিছুই না। তখনও তুমি সেটা ভেবেই ওকে ট্রিট করবা? তুমি যদি এতে মনে করো আমাদের নিয়ে নেগেটিভ কিছু ফিল না করো, তাহলে সেটা ধরে নিলাম। তোমার দুশ্চিন্তা কমানোর জন্য তুমি এটা ধরে নিতেই পারো যে আমি ওকে একজন আশ্রিতা ভেবে ঠিক করি। তবে আমার কাছে এর কোনোটার জন্য কোনো ফিলিংস নেই। এভরিথিং ইজ নর্মাল। তিনি ধীরে সব সাবলীয় ভঙ্গিতে কথাগুলো বলে ওঠেন। ওনার কথায় এইবার আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না। গলার স্বর ভেঙে চিৎকার দিয়ে আমার কাঁদতে ইচ্ছে করে। আমি তার রোধ করতে হাত দিয়ে নিজের মুখ শক্ত করে চেপে ধরি। তবে পানিধারা বেয়ে যাওয়ার আটকাতে পারিনি। তার স্রোয় অনবরত আমার গাল ভিজিয়ে দিচ্ছে। পায়েল শান্ত ভঙ্গিতে বলে, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা। তবে আমার একটা শর্ত আছে। তুমি ওকে যেইভাবে ট্রিট করো না কেন, আমি আর ওকে এই বাড়িতে সহ্য করতে পারবো না। ওকে চোখের সামনে দেখলেই তখনকার সেই বিশ্রীকর দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তাই তুমি ওকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাইরে সেপারেট থাকার ব্যবস্থা করে দেন। উনি অবাক দৃষ্টিতে পায়েলকে নজরবান্দান করেন। কি বলেছো তুমি পায়েল? মাথা ঠিক আছে? পারমিতাকে কোথায় আলাদা থাকার কথা বলেছো? কেন? তোমার এই বাড়ির বাইরে চাঁদপুরের আউটসাইডে স্টেশনে ওইদিকে আরেকটা ফ্ল্যাট আছে না? ওখানে থাকবে।
বিয়ের আগে তো কতবার আমরা সেখানে গিয়ে টাইম স্পেন্ড করেছি ভুলে গেছো? উনি পুনরায় হতবাক হয়ে নেয় বলল, হ্যাঁ, কিন্তু তা কি করে পসিবল? আমি অত দূরে ওকে একা একটা ফ্ল্যাটে কিভাবে রাখবো? আর মায়ের কি হবে? মা পারমিতাকে ছাড়া একা কি করে থাকবে? উনি এটা কখনোই মেনে নেবেন না। মায়ের চিন্তা কেন করছো? ওনার জন্য আমি নেই। আমি ওনাকে দেখে রাখতে পারবো না। আর যদি পারমিতাকে ছাড়া ওনার থাকতে এতটাই অসুবিধা হয় তাহলে চলো আমরা আলাদাভাবে থাকি। উনি থাকুক এই বাড়িতে পর পারমিতা সহ। তবুও আমি আর ওকে টলারেট করতে পারবো না। মাথা পাগল হয়ে গেছে নাকি তোমার? আমি মাকে ছেড়ে আলাদা থাকবো তোমার সাথে? এটা কল্পনা করলেও বা কি করে তুমি? মায়ের কাছে বাবা নেই, এখন আমিও যদি না থাকি ওনার অবস্থাটা চিন্তা করছো একবার? এত নেগেটিভ কিছু মাথায় আনতে পারো বা কি করে তুমি? ওনার সাথে পাইলের রাগটা এবার যেন পুনরায় তরতরিয়ে ওঠে। সে কাট গলায় ওনাকে শাসিয়ে বলে, দেখো, আমাকে এত জ্ঞান দিতে আসবা না। আমি পারমিতাকে আলাদা করার কথা বলেছি। তুমি যেভাবে মূল্যে ওকে আমাদের থেকে দূরে সরাবা, এতে কার কি হলো না হলো আমার দেখার বিষয় নাই। তবে তুমি যদি মনে করো তোমার পারমিতা আর মাকে একসাথে চায়, তাহলে আমায় ছেড়ে দাও। আমি আর এখানে তোমাদের মাঝে থাকছি না। পারমিতার মতো আমি অতটাও অসহায় নয় যে আমার আলাদা থাকার মতো কোনো জায়গা হবে না। সে আমাকে সেকেন্ড টাইম নিয়ে কোনো কথা বললে আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। কাল সকাল হতে ব্যাগপত্র গুছিয়ে এখান থেকে চলে যাব। আমাকে এগিয়ে দেওয়া হলে বলিও। ট্যাঙ্কি ভাড়া করব না তাহলে। পায়েলের কথা প্রতি উত্তরে ওনার হয়তো আর কিছু বলার থাকে না। উনি বেশ কিছু সময় নীরবতা পালন করে। পায়েলের উত্তেজনা কামনার উদ্দেশ্য শুরু বলে দেখি। পায়েল হয়তো এবার কিছুটা শান্ত হয়। পুরো তর্কে জিতে যাওয়া এবং ওনাকে নিজের সত্ত্বে রাজি করাতে পারার সফলতা সে হয়তো এক বিশ্বাস জয়ের হাসি হাসে। এদিকে পুরো ধাক্কার সময় নিয়ে আমি নিজের ঘরে নিজেকে নিয়ে ঘরে পথে বা বরাবরই। বৃষ্টি কমে এসেছে এতক্ষণে। কারেন্টও চলে আসার যথাসময়, তাই আর কোনো ঝামেলা হয় না এতে। কিন্তু ঘরের পথে দু কদম পা ফেলতেই দরজা খুলে তিনি হঠাৎ বাইরে বেরিয়ে আসেন। আমাকে এভাবে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হতভম্ব দৃষ্টি ফেলে আমার দিকে চেয়ে থাকেন। আমিও আকম্মিত ওনার সামনে পড়ে যাব ভাবতে না পেরে শঙ্কিত হয়ে দাঁড়িয়ে যায়। তিনি আমার স্থিরতা দেখে প্রশ্ন করে বসে, কি ব্যাপার তুমি এখানে? আমি কোনো উত্তর করতে পারি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কথা বলতে গেলেও হয়তো গলা ভেঙে কান্না চলে আসে। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে ভালোভাবে পরখ করে নিয়ে লম্বা শ্বাস ছেড়ে বলে, কিছু শুনেছো? আমি এসব সরাসরি ওনার দিকে তাকাই। ওনাকে দেখে সাথে সাথেই পুনরায় চোখ বেয়ে জল গড়িয়ে পড়া শুরু হয়। আমি হাত দিয়ে মুছে নিয়ে ওনাকে আশ্বস্ত করতে জানাই, আপনি আমাকে আলাদা রাখার ব্যবস্থা করুন। যত দ্রুত সম্ভব মায়ের সাথে আমি কথা বলে নিব। আপনি চিন্তা করবেন না, শুধু আমার থাকার জায়গাটা নিশ্চিত করুন। মা আর আমি একসাথে পাশাপাশি মাথা রেখে শুয়ে আছি। বেশ কয়েকদিন থেকে ওনার মন মানসিকতা একদম ভালো নেই। এর পেছনে কারণটা যদিও আমি, কারণ ওনার হাজার বার বারণ নিষেধ অনুরোধ করার পরেও আমি ওনার কথা না শুনে এক প্রকার জোর করে ওনাকে রাজি করাই আমার আলাদা থাকার জন্য। উনি এতে মোটেও সন্তুষ্ট নয়। এ- এর কারণে গত এক সপ্তাহ থেকে আমার সাথে ঠিকঠাকভাবে কথা অবধি বলেনি তিনি। কালকে আমার আলাদা বাড়িতে শিফট হওয়ার ডেট, তাই আজকে রাতটা এসেছি যথাসাধ্য মায়ের সময় দেওয়ার জন্য। দুজন পাশাপাশি শুয়ে থাকলেও আমাদের কারো মুখে কোনো কথা নেই। টানা 2 ঘন্টা ধরে এভাবেই আছি। আর কিছুক্ষণ পর হলে হয়তো দুজনেই ঘুমিয়ে পড়ব। এরপর সোজা কাল সকাল পরেই আমরা আমার নতুন দিগন্তর শুরু। বেশ অনেকক্ষণ ধরে নিজের মৌনতার ওপর অটল থেকে অবশেষে মা মুখ খোলেন। মুখ ফুটে নিজে থেকে নতুন কিছু বলার জন্য উদ্যত হন। আচ্ছা পারু, তোর কোনোদিনও মনে হয়নি যে আমি তোকে এত আদর করি, স্নেহ করি, নিজের কাছে সব সময় রাখতে চাই, এর পেছনে আলাদা কোনো কারণ আছে কি না? আমি ওনার দিকে তাকাই। উনি পুনরায় বলে,
কিংবা তোর এমন কোনো দিন মনে হয়নি যে আমি তোকে আমার ছেলের সাথে বিয়ে দিলাম? দূর আত্মীয় সম্পর্কে রেশ ধরে আসলে আমি তোর সম্পর্কে কেমন আত্মীয় হই এটা জানতে ইচ্ছে করেনি? আমি একইভাবে কৌতূহলী দৃষ্টি চেয়ে থাকি ওনার দিকে। উনি এবার তাকায় আমার পাশে। আমার চোখের ভাষা হয়তো মুখ ফুটে না বলেও তিনি বুঝে যান আমি আসলে কখনো এমনটা ভেবে দেখিনি। উনি জানলেন কি করে? তিনি একভাবে সোজা সোজা দৃষ্টিতে সিলিংয়ের দিকে নিবদ্ধ রেখে বলা শুরু করে, সময় আজ 25 বছর পূর্বে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের গ্রামে আর তোর বাবা গ্রাম দুটো পাশাপাশি। স্কুল কলেজ হাই বাজার কিংবা শহরে যাওয়ার আশা ক্ষেত্রে প্রায়ই আমাদের গ্রামের লোকের সাথে ও গ্রামের লোক প্রায়ই দেখা হতো। তোর বাবা হয়তো তখন ইন্টার পাস করেছে। আমাদের স্কুলের সময় দিয়ে প্রায়ই তোকে কলেজে যেতে দেখতাম। তোর বাবা একজন ভালো মেধাবী ছাত্র ছিলেন। আমাদের তাদের দু গ্রাম মিলিয়ে সে বেশ কিছু স্কুল ছাত্রছাত্রীদের পড়াতেন। আমার স্কুলের বান্ধবীরা মিলেও প্রায় ওনার বাড়িতে যেত টিউশনি পড়াতে। তখন আমাদের মাসের বেতন ছিল 20 টাকা ছাত্রপ্রতি। কারো ক্ষেত্রে ডিসকাউন্টও ছিল, বা কেউ কেউ চাইলে ফ্রিতে পড়তে পড়তে তার কাছে। ওনার কাছে টাকার চেয়েও শিক্ষাটা বেশি গুরুত্ব ছিল। সবাইকে নিজের ভাব বোন মনে করে আন্তরিকতার সাথে পড়াতেন। না পারলে ভালো করে বুঝিয়ে দিতেন। কোনো রাগ ছিল না ওনার মাঝে, কখনো রাগতে দেখিনি। ভীষণ রসিক মানুষ ছিলেন একজন। ওনার বাড়ি ছিল টিন আর চাটে ঘেরা, মেঝের মাটি। কোনো শৌখিনতা ছিল না, একদম সাদাসিধে। তোর দাদা একজন ভালো মাস্টার ছিলেন, তবে আকাশ অকালে চলে যাওয়ার জন্য পুরো পরিবারের দায়িত্ব তোর বাবাকে এটা টানতে হয়। তোর 3 ফুপু তখনও ছোট, 3 জন প্রাইমারি আর একজন আমার থেকে 1 ক্লাস জুনিয়র। তাদের পড়াশোনা, দেখভাল, পরিবার আর খরচ সবাই তখন আশরাফ ভাইয়ের টিউশনির টাকা দিয়ে চলতো। আমি প্রতিদিন তোর বাবার কাছে পড়তে যেতাম, এমনকি ঝড় তুফান বৃষ্টির দিনও। যথার্থ কারণ ছাড়া সেখানে ওনার কাছে পড়তে যাওয়া মেজ দিয়েছিলাম কিনা মনে নেই। বৃষ্টির দিন করে এলাকায় ওনার বাড়ি পৌঁছলে উনি তখনও আমায় পড়াতেন। আমি একা বলে আমার পড়ার সময়টা কখনোই হারফের করে নষ্ট করেননি। উনি আমায় পড়া ছাড়িয়ে মাঝে মাঝে বাড়ির ভেতর কাজে রওনা দিয়ে আমি চারটি ফাঁকা দিয়ে ওনাকে দেখতাম শুধু। এমনকি ওনার দিকে তাকিয়েও থাকতাম। এমনকি মাঝে মধ্যে ক্লাসের ফাঁকেও যে কখন ওনার চিন্তায় ডুবে মন পড়া থেকে উঠে যেতাম তা টেরই পেতাম না। ওনার ধমক খেয়ে সেই দিন থেকে চোখ নামিয়ে পড়ায় মনোযোগ দিতে গেলে লজ্জায় মুখ লাল হয়ে যেত। টিউশনে সবাই তখন আমার দিকে চেয়ে ঠোঁট চেপে চেপে হাসতো। তাদের সামনে আরো বেশি বিব্রত বোধ করতাম। তবুও নিজেকে শুধরাতেই পারিনি। ঠিক আগের মতোই ওনার পড়ানোর ফাঁকে ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। এই অনুভূতিটা যে তখন কি প্রশান্তি দিত আমার নিজেকে, তা তোকে বলতে বোঝাতে পারবো না। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হতো তখন। যদিও আশরাফ ভাই তখনও কিছু জানতে কিনা জানি না, তবে আমার মনের অবস্থা হয়তো তিনি কিছুটা হলেও আন্দাজ করেছেন। কিন্তু নিজ থেকে কখনো আমাকে এর জন্য কোনোদিন কথা শোনাতে আসেননি। হয়তো এটা চাইতেও যে আমি আমার মনোযোগ যেন সম্পূর্ণ পড়াশোনার উপরে দেয়। সে সময় উনি যদি আমার কিছু বলে আর এর প্রভাব আমার লেখাপড়ার উপর পড়ে, রেজাল্ট খারাপ হয়, এজন্য হয়তো সবসময় চুপ থেকেছে। তিনি দেখতেন আসলে অনেক সুন্দর ছিল তখন। আমার মতো এক কত কিশোরী তখন ওনার জন্য পাগল ছিল জানা নেই। তবে বলতে পারি আমাদের এ গ্রামে ও গ্রাম মিলে প্রায় অর্ধেক কিশোরী তোর বাবাকে পছন্দ করত। আর বাকি যে অর্ধেক পরে ছিল তাদের তখনই বিয়ে হয়ে গিয়েছে। তারা হয়তো কেউ কেউ তখনও মনে মনে আশরাফ ভাইকেই পছন্দ করত। আমার জানা নেই ঠিক। তবে সময়টা তখন আমাদের বংশারিত পরীক্ষার সিজন চলতেছিল। আমরা সবাই পড়াশোনার উপরেই বেশি মনোযোগ ছিলাম সে সময়। এদিকে তোর বাবা এক্ষেত্রে খবর আসে তিনি নাকি বাইরের শহরে পড়াশোনা করতে যাবে, ভালো ভার্সিটিতে তার চান্স এসেছে। আমি খবরটা শুনে যতটা খুশি হই তার চেয়েও বেশি হতাশ হই এই ভেবে যে ওনার সাথে এরপর থেকে আর আমার রোজ দেখা হবে না। হয় বছরে 1 দিন কি 2 দিন। আমার সে কথা ভেবে তখন ভীষণ মন খারাপ হয়। এর কারণে সে সময় 1-2টা পরীক্ষাও অতিরিক্ত
টেনশনের মধ্যে খারাপ দিয়ে ফেইল। উনি যেই দিন চলে যাবেন সেই দিন অনেক কষ্ট করে কাঠখড় পুড়িয়ে সন্ধ্যের দিকে কোনো মতে ওনার গাড়ির সামনে গিয়ে উপস্থিত হই। ওনাকে বলতে না পারা কথাগুলো একটা চিঠির মাধ্যমে লিখে ওনার হাতে ধরিয়ে দিয়েছিলাম। যাওয়ার পথে আদৌ পড়েছিল কিনা কি জানি। সেই দিন বাড়িতে ফিরতেই আমার অনেকটাই দেরি হয়। এরপর টানা ৩ দিন জ্বরের কারণে বিছানায় ছেড়ে উঠতে পারিনি। এর মধ্যে একদিন সুস্থ হলে সেই দিন বাড়ির সকালে সহ আমাকেও আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যেতে হয়। সেখানে বাবুর বাবা মানে পাভেলের সেলিম সাহেব আমাকে দেখে নাকি পছন্দ করে ফেলেন। দেখতে তখন বেশ সুন্দরী ছিলাম, এক নজরে সবার চোখে পড়ার মতো। এরপর হঠাৎ একদিন আমার বাড়ি এসে আমার সাথে ওনার বিয়ের প্রস্তাব রেখে সে বিয়ের বিষয়ে বাবার সাথে কথা বলেন। যেহেতু ভালো পরিবার, ওনার চাকরিটাও বেশ ভালো পর্যায়ে, তাই তিনি আর এতে অমাত করেননি। আমার অনুমতির জন্যই তখন কেউ আর আলাদাভাবে আমার জিজ্ঞেসও করেননি যে আমি এই বিয়েতে আদৌ রাজি ছিলাম কিনা। কারণ বাবার কথাই শেষ কথা পরিবারের। বাবুর দাদি পরিবারের সাথে একজন চুক্তি করেছে যে আমাকে আর দ্বিতীয় কোথাও নেবে না তিনি। তাই আগত আর কোনো উপায় না পেয়ে আমাকে চুপচাপ এই বিয়েতে সম্মতি দিয়েই থাকতে হয়। বিয়ের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমি একটানা অপেক্ষা করেছিলাম কখন আশরাফ ভাই আসবে। এমন যদি আকস্মিক কিছু হতো যে তিনি হঠাৎ শহর ছেড়ে চলে এলে আর আমার সাথে বাবার কাছে আমার হাত ধরে বলবে যে তিনি আমাকে বিয়ে করতে চায়, উনি বাদে আর কারো সাথে যেন আমার বিয়ে না দেওয়া হয়। তবে সেটা শুধুমাত্র আমার কল্পনার ইচ্ছেই ছিল, বাস্তবে তা সম্ভব হয়নি। আমি বিয়ের শেষ প্রহর পর্যন্ত তার জন্য অপেক্ষা করি, কিন্তু তিনি আসেননি। অতঃপর সেই দিন সন্ধ্যায় বাবুর বাবার সাথে আমার বিয়েটা হয়ে যায়। এরপর বেশ কয়েকদিন পর বাড়ি ফিরলে একবার ওনার দেখা পায়। অনেকটা শুকিয়ে গিয়েছে তিনি তখন। হয়তো শহরে থাকলে সবাই এমনভাবে শুকিয়ে যায় এই ধারণাটাই তৈরি হয়েছিল আমার। ওনাকে দেখার পর থেকে একজনের কাছ থেকে খবর নিয়ে জানতে পারি উনি নাকি গত ৩ মাস থেকেই এই গ্রামে ছিলেন। ঠিক সে সময় হয়ে যখন আমার বিয়ে হয়ে গিয়েছিল তখন পর হয়তো আবার শহরে চলে যান। এরপর ফেরেন বহুদিন পরে। গ্রামে এসে এক এক করে নিজের বোনেদের বিয়ে দেন। গ্রামের ভিটেমাটি রেখে অবশিষ্ট জায়গা জমি বিক্রি করে শহর থাকা শুরু করেন তার অসুস্থ বয়স্ক মা সহ। গ্রামে ফেরার পর অনেক দিন পরে জানতে পারি তিনি বিয়ে করেছেন। অথচ বাবু তখন আমার ৮ বছর বয়সে। কিছুটা অবাকই হই শুনে এতটা দেরি কেন করলেন। কিন্তু এরপরও ওনার সাথে আমার কোনো দিন সামনাসামনি দেখা হয়নি। তাই ওনার স্ত্রী সন্তানদের কোনো খোঁজ খবর নিতে পারিনি আমি। কই আছে, কেমন আছে, কয়টি বাচ্চা তার, ইত্যাদি। তবে সেই দিন বহু বছর পরে আবার তার খবর জানতে পারি যে তিনি নাকি গ্রামে ফিরেছেন, কিন্তু জীবিত না মৃত, লাশ হয়ে। আমি সেখানে শক খেয়ে যাই। এত বড় খবর মন থেকে কোনোভাবে মেনে নিতে পারিনি। সেই দিন ছুটে যায় তোর বাবার শেষ দাফনে, কিন্তু ভাগ্য হয়তো সেই দিনও চায়নি। তাই তোর বাবার দাফনের পূর্ব তাকে শেষবারের জন্যও দেখতে পারিনি। তবে সেই দিন আমি প্রথমবারের মতো এক নিষ্পাপ কান্নারত মায়াবী চেহারা মুখ দেখতে পাই সেই মসলিজেই, যাকে সবাই ঘিরে ধরে রেখেছিল। সবাই বলা বলি করেছিল আশরাফ তো আর রইল না, এখন তার এই একমাত্র মেয়েটাকে কে দেখবে। আমি তোকে সেই দিন প্রথম দেখি, সেই চোখ, সেই নাক, সেই ঠোঁট, তুই দেখতে একদম তোর বাবার মতো হয়েছিস। খালি জন্ম হয়েছে নাকি রূপে বাকি সবকিছু যেন আমি নতুন করে তোর বাবাকে ফিরে পেতাম। তোকে দেখার পর থেকে যেন আর কিছু আমার মাথায় আসছিল না। তোকে নিজের কাছে বন্দি করার জন্য সেই সময় বাবুর কথা বারবার আমার মনে পড়ছিল। তাই সময়ের অপেক্ষা না করে বাবুকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে এসে সেখানেও অযথাযথভাবে তোদের বিয়ে দিয়ে দেয়। আমার শত কষ্টের ক্ষতর উপর সেই দিন একটু মলম লাগানোর মতো তৃপ্তি পায়। আজ তোকে নিজের কাছে রেখে দিয়েছে, কারণ তোর ওই ফুটফুটে মুখের দিকে খেয়াল করলেই আমার চোখের সামনে তোর বাবার সেই তরুণ বয়সের চেহারা ভেসে ওঠে। কিছুটা শান্তি পায়।
আজ যদি নিয়তির বিধান আলাদা না হয়, আমার কিশোরী বয়সের স্বপ্নকে বাস্তবে রূপ দিত, তাহলে আদনাদের জায়গায় আজ তুই আমার নিজের সন্তান হলি। মাঝে মাঝে নিজের কাজের জন্য আবার নিজেই অনুতপ্ত হই। ইস, আমার যদি আর একটা ছেলে থাকতো, তাহলে আজকে তোকে তার সাথে বিয়ে দিয়ে দিতাম, তারপরও আমার একসাথে থাকতাম। মা কণ্ঠস্বর খাদে নামিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, আমায় ক্ষমা করে দিস রে মা। আমি হয়তো তোকে তোর প্রাপ্য সুখ থেকে বঞ্চিত হয়েছি। তোর ভালো করতে গিয়ে উল্টো খারাপ করে দিয়েছি। এর জন্য হয়তো তোর বাবা আমায় কোনোদিনও মাফ করবে না। আমায় তুই ক্ষমা করিস। তোকে আমি ঠিকভাবে নিজের কাছে আগলে রাখতে পারলাম না। আমার হাত ধরে তিনি অবশ শিশির মতো কাঁদতে শুরু করলেন। আমার ওনাকে এই অবস্থায় দেখতে একদম ভালো লাগছে না। নিজের ভেতরটাও কেমন যেন ভেঙে আসছে কান্নার তাপে। সত্যি কেন এমনটা হলো? উনি তো আমার নিজের মাও হতে পারতেন। উঠতি বয়সে জ্ঞান ঠিক মতো হওয়ার পূর্বেই আমি মা হারা হই। তখন থেকে বাবারই আমার সবটা দেখাশোনা করেন। তাহলে আজ যদি সত্যিকারের অর্থেই ইনি আমার মা হতেন, তাহলে কি আমি নিজেকে এতিম মনে করতে পারতাম? পৃথিবীর বুকে তখন আর কোনো কষ্ট হতো না। যাই হোক, আমার মা তো বেঁচে নেই, সেটা মনে করেও এক তৃপ্তি পেতাম না। কেন এমনটা হলো না আমার সাথে? আমি নিজে ওনার সামনে শক্ত রাখতে বহু কষ্ট কন্যা চেপে রাখি। ঠোঁট তবুও কাঁপছিল বারবার। নিজেকে স্বাভাবিক করে স্থির গলায় ওনার সান্ত্বনা দিতে বলে উঠি, আপনি কাঁদবেন না মা, প্লিজ। দেখুন না, আপনি আমার নিজের মা হননি তো কি হয়েছে? মা বলে ডাকার মতো একটা সম্পর্ক আল্লাহ তাআলা আমাদের মাঝে করে দিয়েছে, তাই না? আর আপনিও তো জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। এবার না হয় আমার পালা। আমিও নিজেকে মেনে নিচ্ছি নিজের এই অনিশ্চয়তা ভবিষ্যতের জন্য। এখানে তো আপনার কোনো দোষ নেই। এটা আমার ভাগ্য ছিল, তাই হচ্ছে। এর কারণে আপনি কখনো আমার কাছে দোষী পাত্রী হবেন না মা। আর আমি নিশ্চিন্ত, আমার বাবাও কোনোদিন এই নিয়ে আপনাকে ভুল বুঝবে না। তিনি আমার কথায় আরো জোরে জোরে ফুঁপিয়ে ওঠেন। সত্যি বলতে এই মুহূর্তে তাকে থামানোর মতো বল আমার নিজের সামর্থ্যর বাইরে। আমি পারছি না এভাবে সবটা মেনে নিতে। তিনি ভেজা কণ্ঠে বারবার বলে ওঠেন, আমায় ক্ষমা করিস রে মা। এর জন্য ক্ষমা করিস। আমার থেকে দূরে গিয়ে আমায় ভুলে যাস না দয়া করে। না হলে আমি তা সহ্য করতে পারবো না। রোজ তোকে দেখতে মন চাইবো। আমার এইটুকু স্বাদ পূর্ণ করিস মা। আমায় ভুলিস না। আমি ওনার হাত চেপে ধরে আশ্বস্ত করে বলি, বলবো না মা, কোনোদিনও ভুলবো না তোমায়। ওনাকে শান্ত করতে গিয়ে একটা কথা বারবার স্মৃতি পাতায় ভেসে ওঠে। বেশ পুরনো স্মৃতি। ছোটবেলা বাবার সাথে সময় কাটানোর মুহূর্তে তা আর তার এক পুরনো ড্রয়ারের ভেতর থেকে লাল খামে মোড়ানো এক চিঠি পায়। কৌতূহলী নিয়ে ঘুরে ফিরে দেখতে থাকে সে চিঠিটা। বাবাকে দেখলে বাবা সেটাকে আড়ালে রেখে দেন। চিঠিতে কি লেখা ছিল তখনও জানতাম না। তবে বাবাকে জিজ্ঞাসা করলে জানান সেখানে তার এক শুভাকাঙ্ক্ষীর বার্তা আছে। খুব কাছের শুভাকাঙ্ক্ষী তার। আমি তাকে প্রশ্ন করেছিলাম, সে শুভাকাঙ্ক্ষী এখন কোথায় আছে? উত্তরে তিনি জানান, সে এখন অভিমান করে অনেক দূরে চলে গেছে। কারণ বাবা তার বিশ্বাসের মর্যাদা দিতে পারেননি, তার দরকারের মুহূর্তে তার পাশে থাকতে পারেননি। তাই আজ সে অভিমানে এত দূরে যে বাবা চাইলেও তাকে এখন সামনাসামনি দেখতে পারে না। আজ হয়তো বাবার সেই অভিমানকে আমি স্বরক্ষে দেখে নিয়েছি। নিজের ভেতরে অতৃপ্তি আত্মা মনে মনে বলে ওঠে, ভাগ্য কত অদ্ভুত পারমিতা। কিছু মানুষ পৃথিবীতে একে অপরের মন থেকে চাইলেও কখনো তা প্রকাশ করতে পারে না। নিজেরই সেই মনের ভাষা বুঝে নেয়। অথচ আমি যাকে সবটুকু উজাড় করে দিলাম, সে আমায় বুঝলেও না। আজ আমার বিদায়ের দিন, শেষ বিদায়। কারো জীবন থেকে নিজেকে আজীবনের জন্য লড়াই করে নেওয়ার বিদায়। আমি জানি না যে গন্তব্যস্থলে যাচ্ছি, সেখান থেকে ফিরে আসা আমার পক্ষে আদৌ কি দিন সম্ভবপর হবে কিনা। তবে এই বুঝতে পারছি, এ বিদায়ে আমি আমার মতোই একা, অস্তিত্বহীন। কেউ নেই আজ আমার পাশে পায়ে পা মিলিয়ে হাঁটার জন্য, আমার মাথায় হাত রেখে অভাবনীয় দিয়ে
আমার সামনে এগিয়ে চলতে সাহায্য করার মতো আহ কেউ নেই। এতটাই নিঃসঙ্গতা, একাকিত্ব আমায় ঘিরে রেখেছে আজ যে মুখ ফুটে চাইলেও কাউকে জড়িয়ে ধরতে বলতে পারছি না, এই একাকিত্বের পৃথিবী আমার নিঃশ্বাস করে ছেড়ে দিও না। আমায় এভাবে একা মাঝপথে রেখে যেও না, দোহাই আমাদের, আমার এভাবে ফেলে যেও না। একজনের পাশে থাকার মতো সঙ্গী করে দেও আমায়, আমার নিঃসঙ্গ সঙ্গী হয়ে কেউ তো থেকে যাও। কেউ নেই। মা কাঁদছে আমার বিদায়ের বেলা, ঠিক যেমন মেয়েদের বিদায় হয়ে গেলে শাশুড়ি যাওয়ার পথে মায়েরা তাদের নিয়ে আহাজারিতে ডুবে যান, ঠিক সেইভাবে আমার কাছে আজকের এই মুহূর্তটা ঠিক তেমনই কষ্টের মনে হচ্ছে। বিয়ের সময় বাবা হারানোর শোক ছাড়াও অন্য কোনো শোক তখন আমার মনে জায়গা করে নিতে পারেনি। এতটাও কষ্ট হয়তো সেই দিন অনুভব হয়নি যা আজ হচ্ছে। এ কিসের এমন যন্ত্রণা? মাকে ছেড়ে যাওয়া নাকি নিজের সংসার, আর না ওনাকে ভেবে উঠতে পারছি না। তবে এই চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদয় যন্ত্রটা সবকিছুই অংশ জুড়ে যেন আজ এই যন্ত্রণা অনুভব করতে পারছি। আমি মাকে জড়িয়ে ধরে আশ্বাস দিলাম, সময় অসময় চাইলে আমাদের পুনরায় বারবার দেখা হবে, তাই এতে মন খারাপের কিছুই নেই। যেখানে পৌঁছে ভিডিও কল হলেও মায়ের সাথে রোজ কথা বলবো, তিনি ছাড়া আর কে আছেন আমার, রোজ এসে খোঁজ নিয়ে যাবেন। ব্যাগপত্র সব গাড়িতে তুলে দেওয়া হয়েছে। নিজের সমস্ত স্বাবলম্বন আমার যা এতদিন এই বাড়ির একটা নির্দিষ্ট ঘরে আবদ্ধ ছিল, তার সবকিছু এখন সেই 4 চাকার ছোট গাড়িটির ভেতরে। আমি সেদিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি। গাড়িতে বসার পূর্বে একবার মনোযোগ দিয়ে ওনার দিকেই তাকাই। পায়েল ওনার পাশেই দাঁড়িয়ে আছে, ওনার হাত শক্ত করে ধরে রেখেছে। আমার দিকে কেমন এক কটাক্ষ দৃষ্টি নিয়েই তাকিয়ে আছে। সেদিকে দ্বিতীয়বার ফিরে তাকানোর ইচ্ছে হলো না। ওনার দিকে গভীরভাবে চেয়ে চোখ বোলালাম। আমার চোখে আজ কোনো ভাষা নেই তার জন্য, শুধু আজ এক নীরব সাক্ষী। আমার গত কয়েক মাসে কাটানো এই বাড়ির স্মৃতিগুলো যেন বারবার চোখে পাতা ভেসে উঠেছিল। কত ত্যাগ, কত কষ্ট, কত নির্ঘুম দিবারাত্রির জাগরণ, সবকিছুই উনি কি তা আমার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারছেন, বোঝার চেষ্টা করছেন কি একটি বারের জন্য কি জানি। তবু আমার দিকে এভাবে অক্লান্ত চাহনি নিয়ে তার চোখ ভিজিয়ে নেওয়ার কারণটা বুঝলাম না। কিছু একটা অন্য রকম লাগছে তার দৃষ্টিজোড়া দ্বিধাদ্বয়ের জর্জরিত। তিনি কি সত্যি মন থেকে আমার চলে যাওয়াটা মেনে নিতে পারছে না, নাকি এই দৃষ্টিও শুধুমাত্র এক সাধারণ কিছু যা তিনি এক আশ্রিতা চলে যাওয়া ক্ষেত্রেও একইভাবে আধার মুখ দাঁড়িয়ে থেকে তাকে শেষ বিদায় জানাতেন। ওনার চোখের ভাষা আমার কাছে আজ বোধগম্য নয়। আমি সেই দিকে আর বেশিক্ষণ নজর ধরতে রাখতে পারলাম না। ব্যথা বিদীর্ণ অশ্রুসিক্ত জলে অক্ষিকোট ভরে উঠবার পূর্বেই আমি তার সকল অগোচরে নিয়ে এলাম। হালকা করে মৃদু হেসে সকলের বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়ি স্টার্ট দিয়ে শুরু হলো আমার নতুন দিগন্তের যাত্রা। নতুন করে একলা পথে পা বাড়ানোর সূত্রপাত। আমি নিষ্ফলতার স্মৃতি মোড়ানো দৃশ্যগুলো খেয়াল করতে করে বাড়ির সীমান্তা পর্যন্ত সেদিকেই তাকিয়েই রইলাম। সত্যি যেই দিন প্রথম বিয়ে হয়ে এই বাড়িতে পা ফেলেছিলাম তখনও একেবারের জন্যও মনে হয়নি আমার এই ঘর বাড়ি, নতুন পরিচয়, নতুন ঠিকানা, সবকিছু ছেড়ে এভাবে সবার থেকে দূরে চলে যেতে হবে। এমনটা একটি বারের জন্য আমার নরম হৃদয়ে কখনোই ভারাক্ত হয়নি। অথচ সে না ভাবতে পারা বিষয়টি কত সুন্দর আর সাবলীলভাবে ঘটে গেল আমার সাথে, ভাবতেও অবাক লাগে। পায়েলের সাথে ওনার সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার সাথে সাথেই বুঝে গিয়েছিলাম আমার জীবনের পরিবর্তিত ধাপটি কি হতে চলেছে। আমার এই সংসারে আর কতদিন টিকে থাকার মতো সময় অবশিষ্ট আছে তারই দিন গুছালাম এতদিন। সবটুকু নিভৃতশোক করে নেওয়ার জন্যই স্বামী দ্বিতীয় বিয়ে দেওয়ার মতো বিষ পান করি আমি সেই দিন নিজের হাতে। এই দিনটাকে মেনে নেওয়ার জন্য আগে থেকেই মনে মনে কল্পনা করে রেখেছিলাম, তবে কখনো মনে করতে পারিনি যে তা এত দ্রুত আমার জীবনের সাথে ঘটে যাবে। এত তাড়াতাড়ি আমার সবকিছু সেরে নিজের গন্তব্যে পাড়ি জমাতে হবে। চাঁদপুর কোর্ট স্টেশন জায়গা বেশ নিরিবিলি। আগে এখন ট্রেন চলাচল নিয়মিত হলেও এখন বেশি সীমিত। এমন পরিবেশের সাথে মানিয়ে নিয়ে তিনি এখানে কোনো এক ফ্ল্যাট কিনে রেখেছে বুঝতে পারেনি।
তবে নিরিবিলি একাকিত্বে থাকার জন্য এখন ছোটখাটো ফ্ল্যাট বাড়িও মাঝে মধ্যে দরকার পড়ে। তাছাড়াও পায়েলের সাথে একা সময় কাটানোর জন্য তো ওনার কাছে এটা সবচেয়ে আরামদায়ক পরিবেশ মনে হয়েছিল। সেখান থেকে ভাবলেন জায়গাটা এসবের জন্য মোটেও খারাপ না, ভালোই। আমি আজ বেশ কিছুদিন থেকেই এখানে থাকছি। একাকিত্বের অনুভূতি ছাড়া আর কোনো কিছুই তেমন একটা কষ্টে মনে হচ্ছে না। মা রোজ রাতে কল দেয়, কল দিয়ে ভিডিও কলে কথা বলা, পাশাপাশি আমার সব কিছুর জন্য খোঁজ খবরও রাখে। এখানে আসার পর আমার রেসের তেমন একটা খুব দরকার পড়েনি। এখন অনেকটাই সুস্থ বলা চলে। স্বাভাবিকভাবে হাঁটা চলা এখন একটু আধটু করতে পারি, তেমন কোনো কষ্ট হয় না। তবে আমি একটা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে অনেকটাই আশঙ্কায় আছি। কারো তেমন খোঁজ নিতে পারছি না। না এখানে থাকা খাওয়া আমার কোনো সমস্যা হচ্ছে না, সবকিছু ভালোভাবেই গোছানো। চাইলে প্রয়োজনীয় জিনিসের অর্ডার দিয়ে লোকেদের কাছে থেকে আনিয়ে নেওয়া যায়। এখানকার লোকজন অনেক উপকারী মানুষ। দরকারে প্রয়োজনে যে কোনো দিক থেকেই আমার প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিতে কিছু মনে করেন না। সে বিষয়ে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই। তবে যে জিনিসটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে তা হলো গত 15 দিন ধরে ওর বাড়ি তেমন কোনো খোঁজ খবর নিতে না পারার বিষয়টা। এর আগে তো সব স্বাভাবিকই ছিল। মা কত সুন্দর প্রতিদিন আমার সাথে ফোনে কথা বলতেন। আমাকে ছাড়া তিনি সুখে নেই। ওনার থাকতে কষ্ট হয়, তা ওনার সাথে কথা বলেই বুঝতে পারি। এর মাঝে ওনার ছেলে বৌমা বিষয়ে খোঁজ নিলে তিনি জানান তারা তাদের মতোই আছে। পাইলে কি আর তেমন সময় আছে শাশুড়ির সাথে এসে গল্প করা, তার খেয়াল রাখা? সে তো চাকরি করে। আর ওনার ছেলেও মাঝে মধ্যে ওনাকে সময় দেয়, তবুও তা ওনার কাছে যথেষ্ট নয়। মূলত আমায় ছাড়া ওনার কাছে আর কিচ্ছু ভাল লাগছে না। তাই আমাকে বারবার এই কয়দিন ওই বাড়িতে ফিরে যাওয়ার কথা বলেন। আমি যেন ফিরে আসি, সেখানে আবার আগের মতো থাকা শুরু করি। তবে এখন তো আর সম্ভব নয়। তাই মনে চাইলেও আমি মায়ের কথায় মিথ্যে সান্ত্বনা দেবার জন্য সম্মতি দিতে পারি না। কিন্তু এই 15 দিন ধরে যে ওই বাড়ির কারোরই কোনো খোঁজ খবর নিতে পারিনি, এর জন্য ভেতর থেকে মনটা ভীষণ অস্থির অস্থির করেছে। শান্তিতে থাকতে পারছি না। বারবার শুরু থেকে মনে হচ্ছে যে কিছু একটা হয়তো ঠিক নেই ওই বাড়িতে। সবাইকে স্বাভাবিক আছে নাকি নতুন কোনো বিপদ আপদ হয়েছে? তবা তবা, এসব কি ভাবছি? মনে আনতে কেমন অস্বস্তি অনুভব করছে নিজের মাঝে। আজ সকাল থেকে সারাদিন এভাবে নানান চিন্তা ভাবনার মাঝে কাটাতে গিয়ে এক পর্যায়ে এসে মনে হলো এই বাড়ি কি একবার আমায় যাওয়া প্রয়োজন। গিয়ে দেখবো সকালে কেমন আছে, মা আদৌ ভালো আছে, সুস্থ আছে কিনা। দেখতে যাওয়া তো খারাপ কিছু না। আর খোঁজ নিতে গেলেও কোনো সমস্যা হওয়ার কথা না। এটা তো আমার দায়িত্ব, তাই না? মনে মনে ভেবে নিলাম একবার কাল সকাল হলে না হয় এখান থেকে রওনা দেব। যদিও পথ অনেকটাই সময় সাপেক্ষ, তবুও কোনো সমস্যা নেই। আশেপাশে লোকজন সবাই ভালোই। এতটা পথ একা গেলেও কোনো ঝামেলা হবে না। আমি নিজ ভাবনা মতোই বিছানায় এসে শুয়ে পড়লাম। ঘড়িতে বিকেল 5টা 21। হাতে কোনো কাজ নেই, তাই অলস দিন পার হচ্ছে আমার। আমি বিছানায় এক পাশ ওপাশ করে নিজেকে একটু জিরিয়ে নিতেই বাড়ির প্রধান দরজার হাতে ক্রিং ক্রিং শব্দ ভেসে আসলো কানে। কেউ এসেছে নিশ্চয়, কিন্তু এই অবেলায় এখন কে আসবে? এমনি দিনগুলোতে কে বিকেলে পরে কেউ আসে না, এখন আবার কে আসলো? সবজিওয়ালা। কিন্তু ওনার কাছে তো সেই দিনই সবজি কিনলাম, এখনো সেগুলোই ফুরায়নি। ফ্রিজে পড়ে আছে আজও। আজকে আবার এসেছে। আমি মনে দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে বিছানা ছেড়ে উঠে আসলাম। চুলের কোফা বাঁধতে বাঁধতে দরজার দিকে এগিয়ে গেলাম। কেন জানি কেমন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে মনের মধ্যে। বুকের ভেতর হালকা টিপ টিপ ব্যথা করে উঠতে অজান্তে। আমি সেগুলোকে গুরুত্ব না দিয়ে দরজা খুলতে খুলতে একজন অপরিচিত ডেলিভারি বয়কে দেখলাম। কোনো কুরিয়া নয়, ছেলেটা আমার কাছে এসেছে কিছু কাগজ নিয়ে। ইম্পর্টেন্ট নাকি? সেখানে সাইন করতে হবে। কাগজে সাইন করা হয়ে গেলে সে চলে যাবে, তবে নাকি ওনার স্যার পাঠিয়েছে।
অর্থাৎ উনি। আমি কৌতূহলী ভাব নিয়েই ছেলেটার কাছ থেকে কাগজগুলো হাতে নিলে সেখানকার ইংরেজি বড় বড় অক্ষরে লেখা ডিভোর্স লেখাটি চোখে পড়তেই আমার দুনিয়ায় হেলে ওঠে। উনি আমায় ডিভোর্স পেপার পাঠিয়েছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমি। কাগজটা হাতে নিয়ে অনবরত হাত কাঁপছে আমার। মাথায় চক্কর দিতে উঠতে লাগলো সেই মুহূর্তে। আমি নিজেকে সামাল দিতে পারতে উঠতে পারলাম না। তবুও কাঁপা কণ্ঠে সেই ছেলেটি থেকে নিশ্চিত হাতে জিঙ্গেল করলাম, এই পেপারগুলো কি সত্যি আপনার স্যার আমায় পাঠিয়েছে? আপনি শিওর তো? ছেলেটা অতি আত্মবিশ্বাস নিয়ে স্পষ্ট ভাষায় জানালো, হ্যাঁ সে শিওর। আমি বার কয়েক শুকনো ঢেক গিলে কাগজটির দিকে তাকিয়ে থাকি। সেখানে ওনার করা সাইনটাও আমার চোখের সামনে স্পষ্ট ফুটে উঠল। হৃদয়ে অতিরিক্ত চাপ অনুভব হওয়ায় আমি যে শ্বাস নিতে ভুলে গেলাম। খুব অসুস্থ অনুভব হচ্ছে নিজেকে এই অসময়। আমি কয়েক দফা কাগজের সম্পূর্ণ অংশটুকু পড়ে নিয়ে ছেলেটিকে আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই বাড়ির সবাই এখন কেমন আছে? সবাই সুস্থ তো? কোনো সমস্যা হচ্ছে না তো সেখানে? এ বিষয়ে কোনো খবর আছে তোমার কাছে? আসলে বেশ কিছুদিন থেকে আমি কোনো খোঁজ নিতে পারছি না তো তাদের, তাই আর কি জিজ্ঞেস করলাম। ছেলেটি পূর্বর মতো শান্ত গলায় উত্তর করে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না, বরং সবাই ভালো আছে। সারম্যান প্রতিদিন অফিসে যায়, আশা করে তাদের মাও সুস্থ আছে, কোনো প্রবলেম নেই। আমি ধতস্থ হয়ে নিরস ভঙ্গিতে সবটা মেনে নিলাম। ও আচ্ছা। কণ্ঠের জড়তা কাজ করছিল, তবুও তা বুঝতে না নিয়ে জোরপূর্ণ এইটুকু শব্দ মুখ বের করে আনলাম। অতঃপর কলম নিয়ে কাগজে সবচেয়ে ভয়ঙ্কর স্থানে নিজের নামটা স্বাক্ষর করে দিলাম। হাত কাঁপছিল, তাই লেখাটাও অনেকটা বাঁকা হয়ে গেছে। ছেলেটি সই পাওয়ার পরই হাসি মুখে সেখান থেকে প্রস্থান করে। কিন্তু আমি যেন এই জায়গাতেই থমকে দাঁড়িয়ে যাই। সবকিছু এলোমেলো লাগে আমার, যেন পুরো পৃথিবীর ওলটপালট হয়ে গেছে। চিন্তার চাপে কিছু আর মাথায় ধরে রাখতে পারছি না। এমনকি ছেলেটি চলে যাওয়ার পর যে দরজা লাগিয়ে দেব সেটাও ভুলে বসি। কোনোভাবে শরীরের শক্তিটুকুও জোগাড় করে বিছানা পর্যন্ত হেঁটে এসে সেখানে বালিশে মাথা রেখে শুয়ে পড়ি। আজ আমার জীবনের বাকি সম্পর্কটুকুও হারিয়ে গেল। আর কিছুই রইল না আমার নিজের নামে বলার মতো। আজ থেকে হয়তো আমি স্বাধীন, সকল বন্ধন ভেঙে বেরিয়ে আসার এক ডানামেলা মুক্ত পাখি, যার গন্তব্য অনিশ্চয়তা। তবে নিজের জীবনটুকু এখন একমাত্র স্বাবলম্বন। এছাড়া আর তার জীবনে বেঁচে থাকার মতো নির্দিষ্ট কারণ আমি আর দেখি না। চোখ মেলে তাকাতেই ভোরের তীক্ষ্ণ আলোয় মুখের উপর এসে পড়ে। কাল এত ক্লান্তি নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এতে যে রাতেও আর বিছানা ছেড়ে উঠিনি। জানালার পর্দাও ঠিকভাবে দেয়নি। বাইরে এসে দেখি দরজা আধখোলা অবস্থায় এখানে সেইভাবে পড়ে আছে। ভাগ্যিস রাত্রিবেলা কোনো চোর ডাকাত আসেনি, নইলে তাদের সাথে কি করে পেরে উঠতাম আমি। সকালবেলায় সূর্যের রশ্মি ঠিক মতো দিগন্ত ছড়িয়ে পড়তে আমি নিজেকে সম্পূর্ণ রূপে গুছিয়ে নেই। নিজের জীবনের পথ চলাটা নতুনভাবে করতে চাই। এখানে আমার আর কোনো পিছুটান নেই। এখন আমি মুক্তি পাখি। এতদিন ছিলাম শুধু সম্পর্ক নাম খাঁচায় বন্দি এক অবহেলিত প্রাণ, যা ইচ্ছে কোনো মূল্য ছিল না মালিকের ছাড়া। তবে এবার আমি বাঁধন ছেড়ে বেরিয়ে আসতে পেরেছি। এখন আমি উড়বো আমার নিজের ডানায়। আকাশের সবচেয়ে উঁচু দালানের চারপাশে ঘুরে বেড়াবো। বাস্তব পৃথিবীকে নিজের চোখের সামনে নিজের মতো করে দেখব। আমায় খাঁচায় বন্দি করার মতো কোনো শিকারীকে আর নিজের আশেপাশে আসতে দেব না। এই মুক্তি কাঠি এখন আমার হাতে। তাই গন্তব্য কোনো পথ এবার পা বাড়াবো, সবকিছুই হবে আমার নিজের মার্জি মতো। আকাশ বাতাস সমুদ্র বায়ু সবকিছুই এখন নিজের মতো করে উপভোগ করার সময় এসে গেছে আমার। সেই দিগন্তর দিকে আজ আমি গা ভাসিয়ে দিলাম। হৃদয়ের গভীর থেকে খোলা বাতাসের হাওয়া মতো ভেসে এলো পছন্দের গানের কিছু লাইন। এখন আমি অনেক ভালো তোমায় ছাড়া থাকতে পারি। বলো না তো কেউ আগের মতো করে, না বাড়াবাড়ি আমার আকাশ, আমার
সবই আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। সময় পরিবর্তনের সাথে জীবনের গতিধারাও পরিবর্তন চলে আসে। তেমন গতিধারার পথেও পা বাড়াতে গিয়ে আজ আবারও আমি চলে আসলাম আমার গন্তব্য এক পুরনো পর্যায়ে। জানি আসতে তো এক না একদিন হতোই, তাহলে দেরি কেন করব? অন্যের কাছে যেহেতু আমার আমানত রক্ষিতা আছে, সেটা নিয়েও জীবন সকল দেওনা পাওনা পরিশোধ করে নিয়ে যে বারবার আমায় আর সে পথে পা বাড়াতে না হয়, নিজের অতীতের রাস্তায় এগিয়ে যেতে না হয়। আজ আমি এসেছি মূলত সেই হসপিটালে, যেখানে একজনের কাছে আমার জীবনের একটি অতি প্রয়োজনীয় আমানত রক্ষিতা আছে। না নিলে সমস্যা নেই, তবে একজনের তো কথা দিয়েছিলাম, তাকে এই নিয়ে অপেক্ষায় বসে থাকাটা কি আমার জন্য ঠিক হবে? চাঁদপুর সেন্টার কেয়ার হাসপাতাল। আজকে আবারও ডক্টর ফারহান আহমেদের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে। দীর্ঘ 1 ঘন্টা ধরে বসে থাকার পর অবশেষে আমার সিরিয়াল এসেছে। আমি ওনার চেম্বারে প্রবেশ করি। বেশ অনেক দিন পর পুনরায় এখানে আসতে হচ্ছে বলে ভিতরে ভেতরে একটু ইতস্ত করি। আমি দরজা খুলে ডক্টর ফারহানের কাছে ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি অনুমতি দেওয়ার সাপেক্ষে আমি ওনার টেবিলের সামনে চেয়ারে এগিয়ে বসে পড়ি। উনি নিজের ফাইলের কাগজ ঠিক করতে এত ব্যস্ত যে আমার দিকে ফিরে তাকানোর সময়ও পায়নি। তা গোছাতে গোছাতে আমায় জিজ্ঞেস করেন, হুঁ বলুন, কি সমস্যা আপনার? কি সাহায্য করতে পারি? আমায় যে তিনি সম্পূর্ণ নতুন রোগী মনে করেছেন, সেটা তার প্রশ্নের সুর শুনতেই বুঝতে পেরেছি। তবে নিজের পরিচয়টাও সোজাসুজি বলতে কেমন একটা অস্বস্তি অনুভব হচ্ছিল। সেই দিকে কথাটা মনে পড়লেও সেদিনকার কথাটা মনে পড়লেও একটা কেমন খারাপ লাগা কাজ করে নিজের মাঝে। ওনাকে সেই দিন কত বাজেভাবেই না কনভিন্স করেছিলাম নিজের রিপোর্টটা বানিয়ে দেওয়ার জন্য। উনি বেশ বিরক্ত হয়েছিলেন সেই দিন। আজ যদি সেই বিষয়ে মনে করে কিছু কথা শুনিয়ে দেয়, তাহলে কত বিশ্রীভাবে ফেঁসে যাব আমি এখানে। আমি কণ্ঠস্বর নিচু করে ওনাকে জানাই, স্যার, আমি পারমিতা, আপনার পুরনো পেশেন্ট। আমার নামটা শোনা মাত্রই তিনি ফাইলের দিক থেকে মনোযোগ সরিয়ে সোজা আমার দিকেই চোখ তুলে তাকান। অতঃপর স্বাভাবিক গলায় বলেন, ও মিস পারমিতা, বেশ অনেক দিন পর এলেন দেখছি। হুঁ, তাহলে বলেন, কেমন চলেছে দিন আপনার? আপনার সেই প্রবলেম সলভ হলো? এখান থেকে রিপোর্ট নিয়ে ফেরার পর ওনারা সবাই কিছু এত ভালোভাবে খেয়াল আছে জেনে ভেতরে ভেতরে চলা উদ্বিগ্নতা অনেকটাই বেড়ে গেল। কিছু একটা অবাক সুরে প্রশ্ন করি, আপনার সবটা মনে আছে? আজও আমার কথাও মনে রেখেছেন? তিনি ফাইলগুলো সাইডে রেখে সাবলীলভাবে আমার উত্তর করেন, অবশ্যই। আপনাকে ভোলা কি এত তাড়াতাড়ি সম্ভব? আমাদের হসপিটালে সকলের চাকরিকে এভাবে ঝুলে রাখার মতো যেই পরিস্থিতি করে দিয়েছেন আপনি, সেই স্পেশালিটি থেকে তো আপনাকে যুগ যুগ ধরে মনে রাখা দরকার আমাদের। উনি কথাটা ঠিক কোন দিক থেকে বললেন বুঝলাম না, তবে খোঁচা মারার ভঙ্গিতে যে আমায় শুনিয়ে দিতেন তা বোঝার বাকি নেই। আমি সেভাবে কোনো জবাব দিতে পারিনি। উনি পুনরায় বলে উঠলেন, কি হলো মিস পারমিতা? বলছে না যে আপনার কাজটা সম্পন্ন হয়েছে? আমি মাথা নেড়ে তাকে সম্মতি দিলাম, হ্যাঁ হয়েছে। তাহলে এবার নিজের গচ্ছিত আমানত পুনরায় ফেরত নিতে এসেছেন? আমি ওনার দিকে মুখ তুলে চাইলাম। ওনার কাজে নিজের আমানতের স্বীকারোক্তি করে বললাম, জি, সেটা নিতেই আজ এখানে এসেছি। সাথে আপনার পুরোটা ফেক রিপোর্টও নিয়ে এসেছি। সেটা আর আমার কোনো দরকার নেই। আপনি তা নিজের কাছেই রাখতে পারেন বা যা খুশি করতে পারেন। বেশ, তাহলে নিজের কথা রাখেছেন দেখছি। হুঁ, পারমিতা কখনো কাউকে মিথ্যে বলে না, আর না কথা দিয়ে কথা খেলাপ করে। ডক্টর ফারহান আমার দিকে একবার তাকালেন, অতঃপর ড্রয়ার থেকে রিপোর্ট পেপার আমার সামনে নিয়ে এসে তিনি বললেন, আপনি আপনার কথা মতো এসেছেন। আমিও আমার নিজের দায়িত্ব পালন করে আপনার জিনিস সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরত দিচ্ছি। তবে কাগজটা তা আপনার হাতে হস্তান্তর করার আগে আমার কিছু শর্ত আছে। শর্ত
উদ্বিগ্নতা মেশানো কণ্ঠে বলে ওঠে। আমি ওনার কথাবার্তার অর্থ বুঝলাম না। জি, কেমন শর্ত? আমি কিছুটা ভীতু সন্তুষ্ট হয়ে ওনার জিজ্ঞেস করি। উনি হেসে চশমা ঠিক করে জানান, মিস পারমিতা, আপনি মনে হয় ভুলে গেছেন এর আগে আমাদের মাঝে কি কথা হয়েছে সেটা। আমি কিন্তু ভুলিনি। আমি আপনাকে বলেছিলাম যে এরপরে যদি কোনোদিন আমাদের দেখা হয় তো আপনি আপনার লাইফের স্টোরিটা আমায় শোনাবেন। আজকের মতো সময় হতো, নেক্সট টাইম আর আসবেন না। আপনি রাজি থাকলে আমায় শুনতে কোনো অসুবিধা হবে না। আমি আংশিক সংকোচদের মধ্যে পড়ে যায়। ওনার কথা ভুল নেই, তবে নিজের মাঝেই যেন কেমন এক দ্বিধাবোধ কাজ করেন। আমি সেই সব পুরনো স্মৃতি পুনরায় মনে করতে চাই না। জি, আসলে আপনার হয়তো শোনার মতো অত সময় কুলাবে না। আজ আপনার রোগীর চাপ আছে, অন্য একদিন না হয় শুনে নিয়েন। তিনি হাসতেন, শান্তভাবে জবাব দিলেন, আমার রোগী দেখার সময় এমনিতেও 30 মিনিট করে থাকে। আর আপনি যেহেতু রিসিট নিয়েছেন এসেছেন, তাহলে আপনাকে আপনার প্রাপ্য সময়টুকু আজ আর ডক্টর আমার দেওয়া উচিত। আমি চুপ করে যাই। ওনাকে মানানোর মতো কোনো ভাষা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন পারমিতা? আপনার কপালে কিসের ক্ষত? ইটস দেয়ার এনিথিং ওয়ার্নিং? ওনার হঠাৎ এমন প্রশ্নের সাথে আমি থমথম খেয়ে যাই। উনি বুঝলেন কি করে আমি কি বলবো ভাবতে পারিনি। আপনার সাথে লাস্ট এই কয় মাসে কি কি হয়েছে একটু খোলামেলাভাবে বলুন পারমিতা। অ্যাজ এ ডক্টর ইট ইজ মাই ডিউটি টু ইনকুইট অ্যাবাউট মাই পেশেন্ট, সো টেল মি এভরিথিং উইদাউট অ্যান হিস্টোরিশনস। আই অ্যাম এ ফিজিক্যালিস্ট। এমতো অবস্থায় আমার আপনার কাছে একটা পরামর্শ হচ্ছে ভালো কোনো সাইকিয়াট্রিস্ট এর কাছে যাওয়া। তাই আমার মনে হয় আপনার আমাকে সপ্তাহে একবার নিঃসঙ্গায় নিয়ে বলা উচিত। এতে যদি আমি আপনাকে কোনো হেল্প করতে পারি। ওনার কথার প্রেক্ষিতে কোনো যথাসম্ভব যুক্তি খুঁজে না পেয়ে আমি হতাশগ্রস্ত হয়ে শ্বাস ফেলে জানাই, জি, এটা অ্যাক্সিডেন্ট। উনি একই ভঙ্গিতে জিজ্ঞেস করেন, অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে? এর ট্রিটমেন্টে কোথায় করিয়েছেন? চাঁদপুর জেনারেল হাসপাতাল। ডক্টর ফারহানের কথার প্রভাবে আমি এতটাই জড়িয়ে যাই যে না চাইতেও এখন ওনার আমার সবটা খুলে বলতে হয়। উনি যা যা আমায় জিজ্ঞেস করেন সবটাই উত্তর বসে বসে যথাযথভাবে দিয়ে যাওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপান্তর থাকে না। আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে দিলেন মিস পারমিতা? ডক্টর ফারহানের অবাক করার প্রতি বিশুদ্ধ দৃষ্টির আড়ালে আমি নিরুদ্যোগতার সাথে জানাই, হ্যাঁ। এতটা স্যাক্রিফাইসের সাথে নিজের হাজবেন্ডকে কিভাবে ছেড়ে দিলেন? তাকে ছাড়া কথার ভাববার আগে একটিবারের জন্য নিজের কথা মনে হলো না। তাকে ছাড়া আদৌ আপনি থাকতে পারবেন কিনা এমন কিছু মনে আসেনি? নাকি সবকিছু আপনার মনে জমানো যে তার ক্ষোভের বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন? জানি না, তবে ওনাকে চাওয়ার শেষ চেষ্টাটুকু যখন আমি ব্যর্থ হই তখনই মনে মনে সিদ্ধান্ত রেখেছি এই জীবনে ওনার জন্য নিজেকে আর কোনোদিনও গুছিয়ে রাখবো না। আমাকে সে রাতে যখন তিনি সরাসরি প্রত্যাখ্যান করে চলে গেলেন, তখন থেকে ঠিক সেই মুহূর্তে থেকেই ওনার প্রতি আমার সব অনুভূতিগুলো মরে যায়। নিজের মাঝে ওনাকে নিয়ে একটা আলাদা বিতৃষ্ণা কাজ করে, যা ধীরে ধীরে রাগ থেকে জেদে রূপান্তরিত হয়। আমি জানি না পায়েলের সাথে ওনার বিয়ের দিন আমি ওনার কোনো উপকার করেছে কিনা, তবে নিজেকে ওনার পৃথিবী থেকে যে সম্পূর্ণরূপে ছাড়িয়ে আনতে চেয়েছি, নিজেকে ওনার বাঁধন থেকে চিরতরে মুক্ত করতে চেয়েছি, সেই প্রতিশ্রুতি থেকেই আমি ধাপে ধাপে এত দূর অবধি আগ্রহ হই। আর এজন্য যা যা করা লাগে তার সবটুকুই করেছি আমি। উনি আমায় চাননি। এটা অনিশ্চিত পরিণত দিকে ঝুঁকেছিল আমাদের সম্পর্কটা। তাই আমিও এর সুতো ছিঁড়ে ফেলা কেউ সবচেয়ে পদক্ষেপে মনে করেছি। শুধুমাত্র চাইলে আর 5টা মেয়ের মতো অনেক কিছুই করতে পারতাম, তবে করিনি। কেন যেন করতে ইচ্ছে করেনি। শুধু দেখতে চেয়েছিলাম আমার ধৈর্য সীমা কত দূর অবধি দূরে অতিক্রম করতে পারে। তবে নিজের ধৈর্য ফুরানোর আগেই পায়েলের ধৈর্য ফুরিয়ে যায়।
তা ভাবলেও এখন মনে মনে হাসি পায় আমার। আমি নিজের স্বামীকে ছেড়ে দিয়ে এতটাই মহানুভবতা প্রমাণ দিলাম, অথচ সে আমাকে তার স্বামীর সাথে দুটো মুহূর্ত ভালোভাবে দেখলো না। তাতেই তার পায়েলের রক্ত মাথায় চড়ে বসলো। তবে এতে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি। এই যন্ত্রণাদায়ক সম্পর্ক থেকে মুক্তি, এটা আমার জন্য সবচেয়ে বড় উপহার ছিল বলা চলে। কিন্তু সবচেয়ে বেশি খারাপ লেগেছে সে বাড়ি থেকে মাকে ছেড়ে আসতে। এই একাকিত্ব মাঝে যদি কেউ আমায় মন থেকে চেয়ে থাকেন, সেটা হলো মা। তিনি একমাত্র ছিলেন যিনি আমার নিয়ে সর্বদা ভেবেছেন। আপনার হাজবেন্ডকে নিয়ে এখন কোনো অনুভূতি নেই বলতে চাচ্ছেন? তাহলে দ্বিতীয় বিয়ের পরও কেন তাকে এতটাও সহ্য করছেন? আপনি চাইলে তাকে সোজাসুজি প্রত্যাখ্যান করে নিয়ে শাশুড়ির সাথে আলাদা থাকতে পারতেন। তা কেন করেননি? ডক্টর ফারহানের প্রশ্নের উত্তর করতে গিয়ে আমি নিজের ভাবনার সাথেই স্মিথ হেসে ফেললাম। আসলে এমন কিছু না। ওনায় নিয়ে আমার মনের অনুভূতিগুলো প্রথম দিকে যেমন ছিল, সময়ের পরিবর্তের সাথে সাথেই ধীরে ধীরে তা আফসোসের রূপান্তরিত হয়ে গিয়েছিল। তখন ওনার এই অবহেলা প্রতি মুহূর্তে মনে হতো আমি এই সম্পর্ক থেকে মুক্তি পাবো কিভাবে। আর সেই ভাবনাকে সামর্থ্য করতে মূলত আমার পায়েলের ঘরে তোলা। কিন্তু এর মাঝে থেকে ওনার আমায় নিয়ে আংশিক দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত হয়ে পড়াটা যখন আমি উপলব্ধি করি, তখন অজান্তেই নিজের মাঝে কিছুটা সুখ সুখ, শান্তি, প্রশান্তি লাগে। হয়তো না চাইতেও কিছু একটা পেয়ে যাওয়ার ভাব লাগে মনে। সেটা তৃপ্তি অনুভব করার জন্যই সবটা মুখ বুজে মেনে নেই। ওনাকে পাওয়ার জন্য নয়, বরং ওনার সংকোচে বোধাকে স্বচক্ষে দর্শন করার জন্য। দেখতে চেয়েছিলাম তিনি আসলে কত দূর অব্দি যেতে পারে। মাকে নিয়ে আলাদা থাকতে চেয়েছিলাম শুরুতেই, তবে এক্ষেত্রে আমায় ওনাকে ছেড়ে চলে আসাটা কোনোদিনই সামর্থ্য হতো না। কোনো না কোনো কিছুটা নিয়ে সম্পর্কর জোর ধরে ওনার সাথে আমায় দেখা হতো বারবার। আমার মনের উদ্দেশ্য কখনোই আর সফল হতো না ওনায় ছেড়ে চিরতরে পাড়ি জমানো। একদিন দিয়ে বলা যায় সবকিছু আমি নিজের ইচ্ছে মতোই করেছি, শুধু পরিস্থিতিগুলো অন্যদের মার্জিত মতো পার হতে দিয়েছি। যে এত কোনো কিছুর জন্য আমি কারো কাছে কোনোদিনও দায়ী হতে না পারি, কিংবা কেউ কখনো আমার দিকে আঙুল তুলে বলতে না পারে যে এই সব কিছুর জন্য আমি প্রত্যাখ্যান দোষী। আমি স্বেচ্ছায় ওনাকে ছেড়ে দিয়েছি, স্বেচ্ছায় পায়েলকে ঘরে নিয়ে এসেছি, স্বেচ্ছায় বাড়ি ত্যাগ করেছি। এমন কিছু বলার মতো সুযোগ যেন কেউ কোনোদিন না পায়। ডক্টর ফারহান সবকিছু শুনে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চোখে চশমা খুলে তার পরিষ্কার করে পুনরায় স্থানে রাখতে রাখতে বলেন, আমি অনেক মানুষকে দেখেছি মিস পারমিতা, যা নিজেদের রাগ, ক্ষোভ ইত্যাদি প্রকাশ করার জন্য উদ্দেশ্য বশবর্তী হয়ে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে নানান ভুল করে বসেন। নিজেদের ইমোশনালকে কন্ট্রোল করতে পারেন না। তবে জীবনে প্রথমবার হয়তো আপনার মতো কাউকে দেখলাম যে কিনা নিজের ক্ষোভ প্রকাশ করার জন্য নীরবতা আর ধৈর্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তিনি আবার বললেন, জানো মিস পারমিতা, সাইকোলজি ভাষায় খুব সুন্দর একটা হিউম্যান ম্যানিপুলেটিং সিস্টেম আছে, যেখানে আপনি নীরব থেকেই আপনার আচরণ দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারেন। এটাকে অনেক ক্ষেত্রে সাইন্টেন্স রিভেন্স হিসেবেও ইউজ করা যায়। সেক্ষেত্রে আমি বলতে চাইবো, আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর প্রতিশোধটা আপনার হাজবেন্ডের ওপর থেকেই নিয়েছেন। তাকে কিছু না বলেই না করে ভেতর থেকে এমনভাবে নাড়িয়ে দিয়েছেন, এর জন্য হয়তো বাই এনি চান্স উনি আপনার কাছে রিটার্ন আসতে পারে। আপনার হাজবেন্ড এর প্রতিক্রিয়া সম্পর্কে এতক্ষণ ধরে যা কিছু জানলাম, তাতে এটাই মনে হলো, আই এম নট সরি বাট স্টাই সেফ। ওকে। আমি ডক্টর ফারহানের কথা শান্তি সাথে নিঃশ্বাস ত্যাগ করে জানালাম, কি জানি এটা যদি আমার প্রতিশোধ হয় তাহলে হবে। আমি তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। তবে এটা বলতে পারি, সেই তৃপ্তির পেছনে এতদিন আমি ছুটে বেরিয়েছিলাম, তা আজ ক্ষুদ্র অংশ পরিমাণ হলেও পেয়ে গেছি। মূলত এটা ছিল আমার নিজ অন্তঃস্থল থেকে চাওয়া কাঙ্ক্ষিত আত্মতৃপ্তি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব না করলে গল্প দেওয়া হবে না।
গল্প পারমিতা চলবে।